এখনো ভালোবাসি তোমায়। নীলা ভার্সিটিতে আসে। নীলা গেটের কাছে এসে ডান পাশে তাকায়। কোনো পাগলকে সে দেখতে পাচ্ছে না। নীলা সেদিকে তাকাতে তাকাতে ভার্সিটিতে প্রবেশ করবে, দেখে রাফি দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। নীলা ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। রাফির সামনে এসে থামে গাড়িটা। গাড়ি থেকে নীলা নামে। নীলা যত আবির কাছাকাছি হচ্ছে ততই নিলয়ের কথা ওর বেশি করে মনে পড়ছে। নিলয়ের অনেক দিক সে আবির কাজের মাধ্যমে মনে করাচ্ছে। আর যতবারই নীলা নিলয়ের কথা ভাবছে ঠিক ততবারই এই রাফির কথা মনে পড়ে যাচ্ছে। কারণ নীলা ঠিক স্বাভাবিকভাবেই জীবন পার করছিল, কিন্তু হঠাৎ করে রাফি নিলয়ের মানে রাফিয়ানের গল্প শোনায়। একজন রাফিয়ান ছিল যে একটা মেয়েকে ভালোবাসত। মেয়েটা তার বাবার কথা সেই ছেলেটাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়, কিন্তু মেয়েটা জানে না এরপর কি হয়েছিল। সে তার বাবাকে বিশ্বাস করে ভালোবাসাকে ভুল বুঝেছিল, কিন্তু একবারও সে জানতে চায়নি যে নিলয় কেমন ছিল বা কেন নিলয় রাফিয়ান জগতে একজন বড় খিলাড়ি হয়েছিল। নীলা কখনো এসব জানতে চায়নি। রাফির থেকে নীলা এসব গল্প শুনেছিল। ঠিক এসবের জন্যই নীলাকে রাফির কথা মনে পড়ে। আর নীলা ধারণা করে রাফি নিলয়কে চেনে, অথবা নিলয়ের সাথে রাফির কোনো প্রকার যোগাযোগ আছে। রাফিকে এ ব্যাপারে নীলা একদিন জানতে চেয়েছিল, কিন্তু রাফি এড়িয়ে যায়। সন্দেহটা রাফির দিকেই থাকে। কথাগুলো ভাবতে ভাবতে নীলা রাফির দিকে এগিয়ে যায়। রাফি ভাবতে থাকে, নীলা ম্যাম কেন এদিকে এগিয়ে এসেছে? তবে কি সে জেনে গেছে আমি এই শহরে কেন এসেছি? তবে কি তিনি কালকে রাতে এতগুলো মানুষকে খুন করে আমাকে বাঁচিয়ে এনেছিল? সেই কি তবে আমাকে চিনতে বলে মারেনি, নাকি আসলামদের সাথে শত্রুতা ছিল বলে মেরেছিল? আচ্ছা, নীলা ম্যামের কেন শত্রু হতে যাবে আসলাম? জয়ের সাথে থাকে বলে? জয়কে নীলা ম্যাম পছন্দ করে না বলে? আসলাম হেল্প করে জয়কে, সেই জন্য মেরেছে? ধুর, এটা কোনো কারণ হলো? রাফি ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবে। কেন ম্যাম? ভয় নেই, দরকার আছে। আচ্ছা। আর শোনো, তোমাকে যেটা জিজ্ঞাসা করব সত্যিটা আমাকে বলবে। আমাকে বন্ধু ভেবেই বলবে। তোমার সাথে যখন আমার ব্যক্তিগত কথা হবে তখন তুমি আমাকে টিচার নয়, একজন বন্ধু মনে করে সবটা বলবে, কেমন? আচ্ছা ম্যাম, কিন্তু আমারও কিছু জানা ছিল। ঠিক আছে, পরে কথা হবে। আর লিমনদের দেখছি না, ওরা কোথায়? জানি না ম্যাম। নীলা চলে যায়। রাফি নীলা ম্যামের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। সন্দেহটা প্রখর হয়। নীলা ম্যামই তাহলে কি রাফির ব্যাপারে সব জেনে গেছে? এই জন্য কি তিনি ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে চাইছেন? না না, এটা সম্ভব না। কিন্তু লিমানরা কোথায়? কথাগুলো ভাবতে ভাবতে সে সামনে এগিয়ে যেতেই পিঠে হকি স্টিকের জোরে একটা বাড়ি অনুভব করে রাফি। রাফি কিছুটা দূরে ছিটকে পড়ে যায়। সাথে সাথেই চারপাশে অনেকগুলো স্টুডেন্ট গোল হয়ে দাঁড়িয়ে রাফির দিকে তাকিয়ে থাকে। রাফি ঘুরে তাকায়, তাকিয়ে দেখে লিমানদের সাইকেল গ্যাং দাঁড়িয়ে আছে। রাফি কোনো রকমে মাটিতে পড়ে থাকা থেকে উঠে বসে। এই সাইদ, ওকে ধর, বড় বাড়িটাতে নিয়ে গিয়ে আটকে রাখ, ওর সাথে অনেক বোঝাপড়া আছে। ভাই, তোমরা কেন এমন করছো? আমি কি করেছি? আগে চল আমাদের সাথে, বোঝাবো তুই কি করেছিস। আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি। লিমান এসে রাফির ডান পায়ের দাবনাতে জোরে বাড়ি দেয়। রাফি চিৎকার করে ওঠে। প্রভাবশালী হওয়াতে কোনো স্টুডেন্ট এগিয়ে আসলো না। লিমান এগিয়ে আসে, রাফির বুকে পা দিয়ে চেপে রেখে নিচু হয়ে বলে, সালমান বসকে তুই মেরেছিলি তাই না? তোকে তুলে নিয়ে গেছিল বলে মেরে দিলি শালা, লোকে নে তোকে তুলে নিয়ে যাব, বুঝেছিস? দেখি তোর কোন লোক তোকে আজকে বাঁচায়। আর শোনো, জয় ভাইকে ফোন দিয়েছি, তুই ছিলি সেখানে, সবটা বলেছি। জয় ভাইয়ের কথা মতো তোকে তুলে নিয়ে এসেছি। বড় বাড়িতে গুদাম ঘরে তোকে আটকে রাখবো। এবার দেখ, অনেক সাহস না তোর? হ্যাঁ, অনেক লোক আছে তাই না তোর? সবার সামনে লুজার করে রেখে দেবো। সবার সামনে লুজার হয়ে থাকিস তাই না? সালমানের সামনে হিংস্র হয়ে ওকে মেরে দিয়েছিস। সালাম্মা, তোকে এখানে এখনই মেরে দিতাম, কিন্তু জয় ভাইয়ের জন্য পারলাম না। আর একটা কথা শোন, তোর কাছে যত লোক আছে না,
তার থেকেও ভয়ঙ্কর লোক আমাদের জয় ভাই। চল সালা। কথাটা বলে লিমন রাফির গায়ে আরো একটা বাড়ি দেবে, ঠিক তখনই পিছন থেকে কে যেন এসে লিমনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। লিমন আর রাফি তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। লিমন রাগে দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলে, তুই এখানে কেন? সর সামনে থেকে। দেখ লিমন, ছেলেটা ইনোসেন্ট, ওর সাথে তোরা কেন এমন করছিস? কি করেছে ও? আরে তুই এইভাবে জোর গলাতে কেন কথা বলিস? ও সালমান ভাইকে মেরে ফেলেছে। তোরা দেখেছিস? ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সে ছাড়া কেউ ছিল না সেখানে। কেন তুলে নিয়ে গিয়েছিলিস? তোদের সাথে ঝামেলা করে বলে এই জন্য? ওকে ছাড়, না হলে কি? একটা রাস্তার খ্যাত ছেলের জন্য তুই তোর বন্ধুদের সাথে এমন বিহেভ করছিস? হ্যাঁ, ঠিক আছে, যা, ওকে ছাড়বো না, দেখি কি করতে পারিস। লিমন, অনেক হয়েছে, ওকে ছেড়ে দে। ছাড়বো না, যে বাধা দেবে তাকেও তুলে নিয়ে যাবো, বুঝছিস? কথাটা বলে লিমন নেহার কাছে চলে আসে। এক হাত দিয়ে নেহার কোমর জড়িয়ে ধরে লিমনের নিজের দিকে টেনে আনে। রাগে দৃষ্টিতে চেয়ে আস্তে গলায় বলে, লিমন যেটা বলে সেটা সে করেই ছাড়ে, আর লিমনের রাস্তায় যারা বাধা হয়ে থাকে তাকে লিমন শান্তিতে রাখে না, সে বন্ধু হোক কিংবা অন্য কেউ। আমি তাকে ছেড়ে কথা বলি না, আর তুই যদি বাধা হয়ে দিস তবে তবে তোকেও তুলে নিয়ে রুমে আটকে রেখে দেবো। তোর সাথে একই বিছনায় রাত কাটিয়ে বিছনা গরম করতেও আবার একটুও খারাপ লাগবে না, বুঝছিস? তোর গায়ে সেরকম কোনো কাপড়। কথাটা শেষ করার আগে নেহা সরে এসে কষে লিমনের গালে সবার সামনে চড় বসিয়ে দেয়। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শাহিদ এসে নেহাকে বলে, এটা কি বললি তুই? সামান্য ছেলের জন্য তুই আমাদের সাথে এমন করছিস? এর ফল ভালো হবে না। হেনা, তোকে তুলে নিয়ে গিয়ে তোর গা থেকে যখন সব কাপড়গুলো খুলে ভিডিও। শাহিদের গালেও নেহা কষে একটি চড় বসিয়ে দেয়। শাহিদ আর লিমন দাঁড়িয়ে থাকে গালে হাত দিয়ে। নেহার দিকে রাগী দৃষ্টিতে দুজনেই তাকায়। সবার সামনে এত অপমান লিমন আর শাহিদ সহ্য করতে পারছে না। নেহার দিকে লিমন এগিয়ে যাবে, অনুভব করে কে যেন ওর হাত টেনে ধরেছে। পিছনে ঘুরে তাকায় লিমন। রাফি ওর হাত ধরে টেনে রেখেছে। কুত্তার বাচ্চা, আচ্ছা। রাফি হাত ধরে রাখে নিচের দিকে তাকিয়ে। লিমন ঘুরে রাফির মুখে জোরে ঘুষি দেয়। রাফি স্থির নিচের দিকে তাকিয়ে লিমনের বাম হাত শক্ত করে ধরে রাখে। লিমন আবারও বলে ওঠে, এ তোমার হাত ছাড়। রাফি স্টিল লিমনের হাত ধরেই রাখে। আকাশ হকি স্টিক তুলে রাফির পিঠে জোরে বাড়ি দেয়। হকি স্টিক মাঝখান থেকে ভেঙে দূরে ছিটকে পড়ে। রাফি তখনও নিশ্চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে লিমনের হাত আরো শক্ত করে ধরে। লিমন চিৎকার দিয়ে ওঠে, ভাই আমার হাত ছাড়, কিন্তু বলে দিচ্ছি সাইদ ওকে মেরে ফেল এখানেই। শাহিদ রাফির গলা চেপে ধরে। রাফি লিমনের হাত আরো শক্ত করে ধরে নেয়। লিমন সোজা রাফির বুকে লাথি দিয়ে কোন রকমে নিজেকে ছাড়িয়ে ভাঙা হকি স্টিকটা তুলে নেয়। সজোরে রাফির মাথায় বাড়ি দিতেই রাফি ধপ করে নিচে পড়ে। তাড়াতাড়ি আকাশ রাফির মাথায় কালো কাপড় বেঁধে নিয়ে তুলে নিয়ে যায়। লিমন নেহার সামনে এসে দাঁড়ায়। এরপর রেডি থাকিস, তোকে এভাবেই তুলে নিয়ে যাবো, বুঝেছিস? তারপর রাফিকে নিয়ে চলে আসে ওরা। নেহা ওদের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবি আর রাহি মেহরাব সাহেবের সাথে বসে আছে, সাথে জয়ও বসে আছে। মেহরাব সাহেব বসে বসে অনেক কিছুই চিন্তা করছেন। স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যখন চিন্তায় থাকে তখন নিশ্চয়ই বড় কিছু হতে যাচ্ছে। মেহরাব সাহেব তার অতীত নিয়ে ভেবেছে। অতীতে দেখা হয়েছিল হসপিটালে নিলয়ের বাবা আর মায়ের সাথে। সেখানে মেহরাব সাহেবের সাথে পরিচয় হয়। মেহরাব সাহেব মাথা ফাটিয়ে রক্ত ঝড়ো অবস্থায় হসপিটালে গিয়ে ওঠে। সাথে ছিল অন্তঃসত্ত্বা স্ত্রী। মেহরাব সাহেব তার স্ত্রীকে ডেলিভারির জন্য হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় এতটা সামর্থ্য ছিল না যে মেহরাব সাহেব নিজের ট্রিটমেন্ট করাবেন। তার উপর ওর বউ প্রেগনেন্ট ছিল। হসপিটালের করিডোরে বসে বসে মেহরাব সাহেব যন্ত্রণায় কোঁকাচ্ছিল। সেদিন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। পাশে বাচ্চা প্রসব হবে এমন অবস্থা গচ্ছিত স্ত্রী চিৎকার করছিল। মেহরাব সাহেব কি করবে ঠিক বুঝতে পারছিল না।
ঠিক সেই সময় নিলয়ের বাবা নিলয়ের মাকে নিয়ে হসপিটালে আসে। সেদিন নিলয় পৃথিবীতে আসবে। অটো থেকে নেমে বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে যখন হসপিটালের মধ্যে প্রবেশ করে তখন ছিল মাঝরাত। প্রবেশ করতেই শুনতে পায় একজন মহিলার আত্মচিৎকার, যা 2 হাত দিয়ে জড়িয়ে রাখা নিলয়ের বাবা তার মায়ের থেকে একই রকম চিৎকার শুনতে পায়। নিলয়ের বাবা আদনান সাহেব ফ্লোরে তাকিয়ে দেখে দুজন মানুষ বসে যন্ত্রণায় কোঁকড়াচ্ছে। আদনান সাহেব ছিল স্কুল টিচার। হসপিটালে বেড পেতে তাই দেরি হয়নি। মেহরাব সাহেবের সাথে সেদিন পরিচয় হয়, আর তারপর বন্ধুত্ব, তারপর একটি রহস্য, আর তারপর রাফিয়ান জগৎ শুরু। এর মধ্যে নীলার সাথে নিলয়ের স্কুলে পরিচয় হয়। মেহরাব সাহেব জানতোই না যে নীলার সাথে নিলয়ের স্কুলে পরিচয় হয়েছে। নিলয় আর নীলার স্কুলে পড়ার সময় বা তার আগে থেকে মেহরাব সাহেবের সাথে আদনান সাহেবের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। মেহরাব সাহেব নীলার সাথে একটা ছেলেকে মেলামেশা করতে দেখে, আর খোঁজ নিয়ে জানতে পারে ছেলেটা আদনান সাহেবেরই ছেলে। তারপর আবারও একটি রহস্যের সৃষ্টি, আবারও লুকোচুরি, তারপর রাফিয়ান জগৎ শুরু। মেহরাব সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল নিলয়কে নিয়ে। জয়ের ডাকে মেহরাব সাহেব চেতনাতে তখন ধরে অতীতের ঘটনাগুলো ভাবছিল। অপরাধ যদি ছোট চারা গাছের মতো করে শুরু করা হয়, সময়ের প্রত্যাবর্তনে সেই অপরাধের গাছটি হয়ে যায় বিশাল, আর সেই বিশাল গাছ থেকে হয় অনেকগুলো শিকড়, ডালপালা, শাখা প্রশাখা। বলো। এখন নয়, আরো কয়েকদিন যাক। সালমানকে কে খুন করেছে তার ছোট্ট একটা ক্লু খুঁজে পেয়েছি আমি। আজ রাতে সেই ক্লুর রহস্য উদ্ঘাটন করতে যাব। মানে? আপাতত সেটা রহস্যই থাকুক। মেহরাব সাহেব জয়ের দিকে রহস্যমাখা দৃষ্টিতে তাকায়। সালমানকে কে মেরেছে সে আর আবি জানে, তবে কি আবি বলে দিয়েছে জয়কে? না না, আবি বলবে না। আবির মাঝে যে অ্যাটিটিউড তা জয়কে বরং ব্যবহার করতে পারবে, এছাড়া কিছুই না। তবে কি নিলয়ের বোন কোনো ভুল করলো? কিন্তু ওর তো কোনো ভুল করার কথা না। তাহলে কথাগুলো ভাবতে ভাবতে মেহরাব সাহেব সহ সবাই দেখে একজন ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে অফিসে প্রবেশ করছে। সবার সামনে এসে লোকটা বলে, স্যার, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, ওকে আমি দেখে ফেলেছি, এর জন্য সে আমাকে খুঁজছে। সবকিছু নিয়ে চলে যাওয়ার সময় আমি দেখে ফেলি, মুখ থেকে কালো রুমাল খুলে যায়। মেহরাব সাহেব সাথে সাথে প্রশ্ন ছুঁড়ে দেয়, মানে কি সব বলছেন? কি, কাকে, কিভাবে দেখলেন? লোকটা চেয়ারে বসে কিছু সময় জিরিয়ে নিয়ে বলল, আমি শাপলা ব্যাংকের একজন কর্মকর্তা। প্রায়শই দেখতাম আমাদের ব্যাংকের সামনে একটা লাল রঙের মিনি বাস দাঁড়িয়ে থাকতো। অনেক ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হওয়াতে আমরা আমাদের সব অ্যাকাউন্টকে পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী পাসওয়ার্ড আর জটিল সিস্টেম এবং সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম করে রেখেছিলাম। একদিন ব্যাংক ম্যানেজার ব্যাংক এসে অ্যাকাউন্ট সাইট চেক করতেই ধপ করে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে। আমরা সবাই তাকে জ্ঞান ফেরাই, জানতে চাই কি হয়েছিল। সে বলে ব্যাংক থেকে কোটি কোটি টাকা হ্যাক করে নেওয়া হয়েছে। পরে আমরাও চেক করে দেখি তিনি সত্যি কথা বলেছে। ঠিক সেদিন বিকেলে অফিস থেকে আলোচনা শেষ করে আমি বের হই, আর ব্যাংক থেকে কিছুটা দূরে গাড়িটা রাখা থাকতো। আমি ওদিক দিয়ে যেতেই শুনতে পাই, এরপর দেশের ছোট থেকে শুরু করে সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট শেষ করে দেব। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়ি। ভেতর থেকে একজন আমাকে দেখে ফেলে, গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ায়। আমাকে কিছু বলবে তার আগে ভয়ে আমি পালাবো, আর সেই মুহূর্তে লোকটার মুখটা দেখে ফেলি, আর তারপর থেকে সে আমার পিছনে। আমাকে বাঁচান স্যার, প্লিজ, আমাকে বাঁচান প্লিজ। সবাই চুপ হয়ে বসে থাকে। মেহরাব সাহেব আর চোখে জয়ের দিকে তাকায়। জয় ইশারায় বলে, আমি এসব করিনি। জয় লোকটাকে প্রশ্ন করে, সিকিউরিটির ব্যবস্থাতে যে ছিল সে হয়তো হ্যাকারদের সাথে কন্ট্যাক্ট করেছে, না হলে হাইলি সিকিউরিটির মধ্যেও অ্যাকাউন্ট হ্যাক হবে এটা সম্ভব না, যদি না সে ফুললি প্রফেশনাল হ্যাকার হয়। সিকিউরিটি করা হওয়া সত্ত্বেও যে হ্যাক করতে পারে সে নিশ্চয়ই ছোট হ্যাকার না। আবি, তুমি আর রাহি মিলে এই ব্যাপারটা দেখো। আমি বরং জয়ের সাথে সালমানের ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তোমরাই পারবা এটা হ্যান্ডেল করতে। ওকে, চেষ্টা করে দেখি, তবে তাকে মেরে ফেলবো। স্যার, রফি নামের ছেলে সালমানকে মেরেছে। মেহরাব সাহেব জয়ের কথা শুনে কপাল কুঁচকে তাকায়। মেহরাব সাহেব একটু আগে ভেবেছিল নিলয়ের বোনের কথা বলবে জয়, কিন্তু না, এখানে অন্য একজনের নাম এসেছে। রাফি? আচ্ছা, রাফিটাকে?
রাফি কেন বারবার আমাদের সামনে আসছে? কি এমন সংযোগ আছে রাফির? কেন সে কোনো না কোনো কারণে আমাদের মাঝে চলে আসছে? কে এই রাফি? প্রশ্নটা ছুড়ে দেয় মেহরাব সাহেব জয়ের উদ্দেশ্যে। রাফি? কে এই রাফি? ওই দিনের ওই হ্যাকার ছেলেটা? যাকে তুলে এনেছিলেন আপনার কাছে নীলার সাথে দেখা করার সময় ওই ছেলেটি নিলয়ের নাম বলেছিল। আমার গাড়িতে চিরকুট দেওয়ার ব্যাপারে তাকে প্রশ্ন করেছিলাম। কিন্তু ছেলেটা দেখতে তো তেমন ভয়ঙ্কর বা খুনি মনে হয় না। বাইরে থেকে দেখে কাউকে বিচার করো না, ভেতরে সে সম্পূর্ণ আলাদা ধাঁচের মানুষ। মানুষ প্রেমে পড়ে আংশিক বাহ্যিকতা দেখে, বাহ্যিকতা দেখে ভালো লাগা হয়, আর ভালোবাসা আসে তার ভেতর দেখে। ছেলেটা হয়তো বাইরে মানে সবার সামনে হাকলা, হয়তো ভিতরে সে হিংস্র। ওকে তুলে নিয়ে আসো, সালমানের মৃত্যুর বদলাটা নিয়ে নিই। 1 মিনিট। মেহরাব সাহেব থামেন। জয়েরা সবাই চুপ হয়ে মেহরাব সাহেবের দিকে চেয়ে রইলেন। মেহরাব সাহেব তার জিনিয়াস মাথা কাজে লাগিয়ে খুব ধূর্ততার সাথে প্রশ্ন করে, তুমি না বলেছিলে সালমানের পাশে রাহি ছিল? সে দেখেছিল অন্য একজন এসে সালমানকে মেরে যায়। রাহি কখন দেখে? রাহি যদি নিতান্তই রাফিনকে মারতে যায়, তাহলে সালমানকে মারার সময় সে কেন বাধা দেয়নি? আর মেনে নিলাম সে এসে সালমানকে মারার পর আগন্তুক চলে যেতে দেখে। এই সামান্য সময়ে রাহি কিভাবে এই আগন্তুকের বর্ণনা দিল? রাহিকে রাফি বা কোথা থেকে আসলো ওখানে? মেহরাব সাহেবের প্রশ্নে সবাই যেন থমকে যায়, কল্পনা গচ্ছিত দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরাব সাহেবের দিকে। এত কিছু কেউ ভাবেনি। ঠিকই তো, রাহি এত তাড়াতাড়ি যদি আগন্তুককে দেখে তাহলে এত কিছু কিভাবে বর্ণনা দিল? আবার যদি সে সালমানকে মারতে দেখে, তবে সে কেন তখন বাধা দেয়নি? কে এই রাহি? রায়কে আমরা ওখানে দেখেছিলাম বসে থাকতে। ওর কথা ছিল সে এসেছিল নিলয়কে মারতে, কিন্তু এসে দেখে সালমানের লাশ আছে। আবার সে বর্ণনা দেয় নিলয়ের। তবে কি রাহি ওকে মারতেই দেখেছিল? তাহলে কেন সে তখন নিলয় বা আগন্তুক রাফিয়ানকে মারেনি? আমার মনে হয় মাস্টার মাইন্ড এই রাহি, হয়তো সেই সালমানকে মেরেছে। কিন্তু সালমানকে সে কেন মারবে? রাহির সাথে সালমানের কিসের শত্রুতা থাকবে? রাহির দিকে নজর রাখো সবাই। রাহি ছেলেটাকে সন্দেহ হচ্ছে। আচ্ছা, রাহি তোমাদের কি কি বলেছিলেন মনে আছে? অনেক কিছুই তো বলেছিল। আচ্ছা, এসব বাদ দিন। যদি 1 মিনিটের জন্য আমরা ভেবে নিই যে রাহি মাস্টার মাইন্ড, তাহলে রাহি আর আবিরকে রাফির ব্যাপারে আগে পাঠায় জানতো, পরে আমরা যাব। ওকে, গুড। আচ্ছা, তোমরা তাহলে ওদেরকে রাফির কাছে পাঠাও, আমি তাহলে হ্যাকারের ব্যাপারটা খোঁজ নেই। মেহরাব সাহেব কথাটা বলে চলে গেল। রাহি আর আবির কাছে যায় ওরা 3 জন। জয় ওদের সামনে এসে বসে। রাহি জয়ের দিকে তাকায়। আবির জয়ের সামনে এসে দাঁড়িয়ে বলে, রাফিয়ানকে খুঁজে পাওয়াটা খুব কঠিন নয়, আবার অনেক কঠিন। রাস্তার কুকুরগুলো যেমন এক টুকরো খাবারের জন্য ঘেউ ঘেউ করে, কিন্তু কাছে যাওয়ার সাহস পায় না। যে যায় সে খাবার পেলে হয় সে বেঁচে থাকে, আর না হয় আহত হয়ে পড়ে থাকে রাস্তার একপাশে। রাফিয়ানকে খুঁজতে কতগুলো কুকুর যেন ঘেউ ঘেউ করছে। সিংহের সামনে বাঘে যতই হিংস্রতা দেখাক, বনের রাজা সিংহই হয়ে থাকে। রাফিয়ান একা নয়, তবে সে একা আসতে ভালোবাসে। সে অবশ্যই একা আসবে, কারণ সে রকি স্টার। গ্যাং নিয়ে যে আসে সে গ্যাংস্টার, আর যে একা আসে সে রাফিয়ান জগতের রকি স্টার। সে রাস্তা দিয়ে গেলে রাস্তার পাশে থাকা কুকুরগুলো তাকে কামড়ানোর জন্য চিৎকার করবে, কিন্তু ওই কুকুরগুলো জানে কাছে আসার পর মৃত্যু হবেই। জয়, রাফিয়ান ঠিক এরকম, তাই তো? আসলে সবকিছু আমি মেহরাব সাহেবের থেকেই জেনেছি। আর নীলা তো আছেই। নীলা মেয়েটা কিন্তু দারুণ দেখতে। ভাবছি ওর সাথে আমি। আবি পুরো কথাটা শেষ করতে পারেনি। জয় বসা থেকে উঠে আবিরের জামার কলার চেপে ধরে চিৎকার দিয়ে উঠে বলে, নীলা আর রাফিয়ান জগৎ দুইটি আমার। আমি এই রাজ্যের রাজা হব, রানী থাকবে নীলা। আমাদের বাজার নীলয় কেন, অন্য কেউ আসলে তাকেও মেরে ফেলবো। কুল ম্যান, কুল। যারা হারতে ভয় পায় তারা লুজার। তারা কাজের থেকে কল্পনা করে বেশি। খেলার আগে কল্পনাতে হ্যাটিক করা যায়, কিন্তু মাঠে এসে খেলার সময় বোঝা যায় দম কতটুকু।
আমি খেলতে এবং খেলাতে ভালোবাসি। আরেকটা কথা, আমি দুটো জিনিস কখনো সহ্য করি না, জামার কলার ধরা আর আমার মা বাবাকে গালি দেওয়া। এই দুটো জিনিস আমার কাছে থাক, বাদ দেই, তবে ঠিক সময় আমি দেখিয়ে দেই সবকিছু। আবি কথাগুলো বলে কলার থেকে হাত ছাড়িয়ে নেয়। জয় সাথে সাথেই বলে ওঠে, নিলয় তুই? আবি, তুমি দেখছি পুরো নিলয়ের কপি করে ফেলেছো। মেহরব সাহেব তোমাকে দেখি ভালো মতোই ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে। হে জয় ব্রো, রাফিয়ানের তো এত রাগ থাকতে নেই। রাফিয়ানেরা হয় ঠান্ডা মাথার খেলোয়াড়, খেলতে নয় বরং খেলিয়ে মাইন্ড গেমের সমাপ্তি করতে হয়। কি করতে এসেছো সেটা বলো। ওকে সরি আবি। শোনো, সালমানকে মেরেছিল কে তার ঠিকানা লিখে দিচ্ছি, চলে যাও, পেয়ে যাবে। তোমাদের কাজ হলো তাকে মেরে ফেলা, আমরাও আসছি, কিন্তু আগে তোমরা দুজন যাও। ওকে বাই। তবে শোনো মিস্টার আবি, রাস্তায় থাকা কুকুরগুলো কিন্তু হিংস্র হয়। 5টার জায়গাতে একটা কামড় কুকুরটা যদি দেয়, সেই কামড় বুকের মাংস খুবলে আনা হবে। আর রাস্তার কুকুরগুলো কেবল ঘেউ ঘেউ করে না, তারা কামড়াতেও পারে। সিংহ বনের রাজা হলেও বাঘেরা ঠিকই সিংহের করা শিকারটার থেকে খাবার কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। বাঘ যখন গর্জন করে তখন সিংহের বিশ্রাম নিতেও কষ্ট হয়। বাঘ সিংহের লড়াইয়ে বাঘাও থাবা বসাতে পারে। ব্রো বাই। জয়, সাকিব আর ফায়াজ চলে যায়। আবি রাহির পাশে এসে বসে। রাহি বলে, ছেলেটা বড্ড কাঁচা, ওকে নিয়ে সহজে গেম খেলানো হচ্ছে, সে বুঝছে না। আবি কোনো কথা বলে না। টেবিলে থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট জ্বালিয়ে উপরে ধোঁয়া ছেড়ে বলে, আই নিড টু নীলা, চল রাফির সাথে দেখা করি। রাফির জ্ঞান ফেরে। চোখ মেলে তাকিয়ে দেখে সে ফ্লোরে উল্টো হয়ে পড়ে আছে। মাথা ফেটে রক্তগুলো যেন ওর মুখের নিচ দিয়ে ফ্লোরে গড়িয়ে চলে গেছে কিছুটা দূর। রক্তগুলো জমাট বেঁধে আছে। নাকের কাছে ফ্লোরে থাকা ধুলোগুলো নিঃশ্বাসের শব্দে উড়ে যাচ্ছে যেন। রাফি শুনতে পায় ধপ ধপ করে মিউজিক বাজছে। হিন্দি র্যাপার বাদশার গান বাজছে। মাথায় হালকা যন্ত্রণা অনুভব করে রাফি। গাল বেয়ে লালাও যেন বের হতে থাকে ওর। গায়ে ঢিলে ঢালা একটি শার্ট, কালো রঙের প্যান্ট, সাথে লম্বা চেইন কভার জুতো। রাফি বড় একটি নিঃশ্বাস নেয়। নিঃশ্বাসেও যেন মাথা যন্ত্রণার আত্মপ্রলাব্ধি উপলব্ধি করতে পারে রাফি। হুট করে শোয়া থেকে উঠে বসেও সামনে তাকায়। 3জন লোক চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। টেবিলের উপর ড্রিঙ্কসের বোতল রাখা। লিমন, শিহাব আর আকাশ বসে বসে মিউজিকের সাথে সিগারেট টেনেই যাচ্ছে। রাফি মাথা নিচু করে দেয়। হাঁটু ভাঁজ করে বাবু হয়ে বসে পড়ে রাফি। মিউজিকের সাথে সাথে মাথা ঝাঁকাতে থাকে রাফি। সাহিদ রাফির দিকে তাকায়। মিউজিকের সাউন্ড কমিয়ে দিয়ে এসে হাতে হকি স্টিক নেয়। লিমনকে ডেকে বলে, রাফি বস আসছে দেখ। লিমন ঘুরে তাকায় পেছনে। রাফিকে মাথা নিচু করে বসে থাকতে দেখেও। পকেট থেকে ছোট্ট হ্যান্ড চাকু বের করে রাফির সামনে এসে বসে। চুলগুলো হাতের মুঠোতে ধরে লিমন রাফির মাথা উঁচু করে নেয়। হাসতে হাসতে বলে, ঘরটা ভালো করে দেখে নে সারা, এরপর আর এটা দেখবারও সুযোগ পাবি না। তোর ডান পাশের দিকে তাকা, একটা বিছানা দেখছিস? তোকে ওই ঘরে লাশ বানাবো আজকে। কালকে ওই বিছনায় নেহাকে তুলে এনে খেলা করে এখানে লাশ বানিয়ে রেখে দেবো। পুলিশেরা না আমার কিচ্ছু ছিটতে পারবে না। তোর জন্য নেহা আমাদের থেকে আলাদা। বন্ধু ছিল ওর সাথে বন্ধুত্ব করেছিলাম ভালোবাসার জন্য, ওকে কাছে পাওয়ার জন্য। কিন্তু না, তুই আসার পর সবকিছু যেন অন্য রকমের হয়ে গেছে। নেহা আমার সাথে আর কথা বলবে না। ও আমার না হলে আর কারো হতে দেবো না। ফুল বাগানে ফুটে থাকলে সৌন্দর্য বাড়ে, সব ফুল আবার সুন্দর হয় না। আমার চাই ফুলের রানীটাকেই। সেই ফুলে তোর মতো আল ভ্রমণার সহযোগ আমার চাই না। এই জন্য চেয়েছিলাম তোকে রাস্তা থেকেই সরিয়ে দিই সালমান ভাইয়ের মাধ্যমে, কিন্তু না, তুই সালমান ভাইকেই মেরে দিলি। বল ভাই, কে ছিল তোর সাথে? জয় ভাই জানতে চেয়েছে কে ছিল তোর সাথে। তোকে দেখে সাহসী তো মনে হয় না, আবার জানতে চাই কে ছিল তোর সাথে। নিলয় ছিল? নে এনে এনে ধর, কোনটা নে, ডাক ডাক তোর নিলয়কে।
তোর মতো নীলাকেও এখানে মেরে রেখে দেবো আমি, যা। রাফি লিমানের হাত ধরে চুল থেকে হাত ছাড়িয়ে নেয়। রাফি লিমানের দিকে তাকালো। রাফি মুচকি হাসতে হাসতে হঠাৎ শব্দ করে হেসে উঠল। দুই হাত পিছনে দিয়ে হেলান দিয়ে মুখ তুলে জোরে হাসতে থাকে। সাহিদ হকি স্টিক নিয়ে এসে রাফির বাম হাত বরাবর জোরে বাড়ি দেয়। রাফি আবারও জোরে হাসতে থাকে। আকাশ এসে বলে, মরার আগে কি পাগল হয়ে গেছিস? এত কেন হাসছিস তুই? রাফি হাসি থামিয়ে বলে, অপেক্ষা করতে শিখো, তবে অপেক্ষা কারোর জন্য হয়ে থাকে ভালো, আবার কারোর জন্য হয়ে থাকে মৃত্যুর বার্তা। সেনাপতি রাজা হওয়ার স্বপ্ন দেখে, মন্ত্রী হতে চায় রাজা, কিন্তু রাজার ছেলে হয় রাজা, না মন্ত্রী আর না হয় সেনাপতি। আমি রাজা হতে আসিনি, এসেছি রাফিয়ানদের রাজ্য থেকে হিংস্র কুকুরগুলোকে মারতে, যারা কেবল কামড়াতে নয়, কেউ কেউ করতে ভালোবাসে। লাল রক্তগুলো যখন বেসে যাবে রাস্তায়, তখন শকুনরা গন্ধ পেয়ে খেতে আসবে। শকুন আর আমি রক্তের গন্ধ পেতে ভালোবাসি। লিমান কয়েক পা পিছিয়ে আসে। রাফির এমন রহস্যময় কথা সে কোনো দিন শোনেনি। হঠাৎ রাফি এমন করে কথা বলছে যেন সে একজন রিয়েল রকস্টার। লিমান কাছে এগিয়ে যায়, চাকুটা মেলে দিয়ে রাফির গলার কাছে ধরে বলে, মা তোকে মারবো, কিন্তু কেউ দেখতে পারবে না, কেবল শোনা যাবে আত্মচিৎকার। বদ্ধ ঘরে তোর মৃত্যুর আত্মচিৎকার আমরা মিউজিক ছেড়ে হাসবো। এই সাইদ, দরজাটা ভালো মতো আটকে আয়, জয় ভাই আসলে খুলবি, চাবি নিজের কাছে রাখ। লিমান কথাটা বলে মিউজিক প্লেয়ারের দিকে এগিয়ে যায়। শাহিদ মেইন দরজার কাছে গিয়ে ভিতর থেকে তালা দিয়ে চাবি নিজের পকেটের মধ্যে রাখে। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। সামনেই আকাশ দাঁড়িয়েছিল। আকাশ ইশারায় রাফির দিকে তাকিয়ে বলে, শালা বসা থেকে উঠলি। কথাটা বলার আর সুযোগ পেল না। ধপ করে একটা শব্দ হলো, সাথে সাথে সবকিছু যেন থমকে যায়। লিমান ঘুরে তাকায়, আকাশ ফ্লোরে পড়ে আছে। রাফি ডান হাত নাড়াতে থাকে দাবনার সাথে লাগিয়ে। বোঝা যাচ্ছে রাফি আকাশের বাম গালে কষে এক চড় দিয়েছে, আর আকাশ ধপ করে নিচে পড়ে গেছে। রাফি এগিয়ে যায়, টেবিলের উপর থেকে এক বোতল ড্রিঙ্কসের ছিপি খুলে নিজের গালের মধ্যে ঢালতে থাকে। ঢকঢক করে কিছুটা খেয়ে টেবিলের উপরে বোতলের মাথা ধরে ঠাস করে একটা বাড়ি দেয়। বোতল ভেঙে ধারালো অস্ত্র হয়ে যায় যেন একটা। রাফির সাথে সাথেই আকাশের কাছে বসে পেট থেকে শুরু করে গলা অবধি কাঁচের বোতলের অংশ বসাতে বসাতে এগিয়ে যেতে থাকে। লিমান আর শাহিদ বোকার মতো তাকিয়ে থাকে। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। লিমান দৌড়ে এসে পিছন থেকে রাফির পিঠে জোরে একটা লাথি দেয়। রাফি কিছুটা দূরে এসে হুড়মুড় করে ফ্লোরে পড়ে। কাঁচের বোতলের টুকরোটা হাত থেকে পড়ে কিছুটা দূরে চলে যায়। রাফি শোয়া থেকে উঠতে যাবে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। সাইদ, জয় ভাই এসেছে। আজকে তার বাচ্চাটাকে কুকুরের মতো মারবো আমি। এখনই দরজা খুলে দে, যা, আমি ওকে দেখে নিচ্ছি। এবার সত্যিই মনে হচ্ছে রাফি সালমানকে মেরেছিল। জলদি দরজা খোল। সাহিদ দৌড়ে এগিয়ে যায় দরজার কাছে। ভয়ে ওর হাত পা যেন এমনকি পুরো শরীর কাঁপতে থাকে। রাফি বসে পড়ে, ডান পা পাড়িয়ে চেইন কভার থেকে পিস্তল বের করে একবার দরজার দিকে আরেকবার লিমানের দিকে তাক করতে থাকে। ওদিকে শাহেদ দরজা খুলে দেয়। বাইরে তাকিয়ে দেখে লিমান মিউজিক বক্স অন করতে যাওয়ার সময় ধপ করে একটা শব্দ শুনতে পায়। পিছনে ঘুরে তাকিয়ে দেখে রাফি টেবিলের কাছে এসে ড্রিঙ্কসের বোতল থেকে ড্রিঙ্কস করছে। লিমান অবাক দৃষ্টিতে তাকায়। চোখে মুখে বিস্ময়কর প্রভাব যেন চোখ দুটো আরো প্রসারিত করে তুলেছে। ফ্লোরে ওরই বন্ধু আকাশকে পড়ে থাকতে দেখে, কান দিয়ে রক্ত বের হচ্ছে। বোঝাই যাচ্ছে রাফি ওর নিজের শরীরের যতটা শক্তি আছে ততটা শক্তি দিয়ে আকাশকে মেরে নিচে শুইয়ে দিয়েছে। যেন তামিল মুভির মতোই লিমান সবকিছু অনুভব করতে পারছে। লিমান রাফির দিকে এগিয়ে আসতে যাবে, তখনই রাফি টেবিলের উপরে ড্রিঙ্কসের বোতল জোরে বাড়ি দিয়ে কাঁচের ধারালো একটি অস্ত্র বানিয়ে নিল। লিমান আর শাহিদ কিছু বোঝার আগেই এক পা লম্বা করে হাঁটু ভাঁজ করে আকাশের পেট থেকে শুরু করে গলা অবধি কাঁচের অস্ত্রটা চালান করে দিতে থাকে রাফি। যেন মুভির এক থ্রিলার স্ক্রিন দেখছে সরাসরি। রাফি উঠে দাঁড়াতেই লিমান দৌড়ে এসে পিছন থেকে রাফিকে লাথি দেয়। রাফি ছিটকে পড়ে কিছুটা দূর, হাত থেকে অস্ত্রটা পড়ে যায়। শাহিদ আর লিমান এগিয়ে আসে রাফির দিকে। লিমান জোরে গালি দিতে থাকে, কুত্তার বাচ্চা, তুই এটা কি করলি? হ্যাঁ, কে তুই?
সালমানের মতো ওকেও মেরে দিলি? মা, তোকে আমি নিজেই মারবো শালা। রাফি মুচকি হাসতে থাকে। লিমন হাতে থাকা ছুরিটা নিয়ে রাফির দিকে এগিয়ে যাবে, ঠিক সেই সময় শুনতে পায় গোডাউনের মেন শাটারে ঠক ঠক শব্দ। নিস্তব্ধ রুমটাতে দরজার টিনের শাটারের খটখট শব্দ বেশ ভালোই জোরে শোনা যাচ্ছে। সাহিদ চমকে উঠে আমতা আমতা করে প্রশ্ন করে, কে বাইরে, কে? লিমন গালি দিয়ে বলে, শালা ও জয় ভাই, বুঝেছিস? এখনই ভেতরে নিয়ে আয়, আর ভেতরে এনে চাবিটা জানলা দিয়ে ফেলে দিবি। উত্তর বাচ্চা রাফি যেন বের না হতে পারে, একেই নিজের হাতে মারবো আমি। কথাটা বলে লিমন রাফির দিকে তাকায়। দেখে রাফি খালি গায়ে ডান হাতে পিস্তল নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ক্লিন বডিতে স্পষ্ট 6 প্যাক, হলদে বাতির চক্ষু আসে। লিমন বোবা হয়ে যায়। রাফি দাঁড়ানোর আগে ওর চেইন কভার থেকে পিস্তল বের করে দাঁড়ায়। বলিউড মুভির মতো অ্যাটিটিউড অ্যাকশন হিরোর লুকে রাফি দাঁড়িয়ে থাকে। চুলগুলো মুখের চারপাশে ছড়িয়ে আছে, মাথা নিচু করে নেয়। গা থেকে ঘাম যেন গড়িয়ে পড়তে থাকে রাফি একটু শব্দ করে হাসলো। লিমান ওর হাতে পিস্তল দেখে কয়েক পা পিছনে সরে আসে। রাফি মুচকি হাসলো আবারও। রাফি মুখ তুলে তাকায় লিমানের দিকে, হাসতে হাসতে বলে, সিংহের বাচ্চা সিংহই হয়, আর কুকুরের বাচ্চা হয় রাস্তার লাল খতুকে কুকুর, যে শুধুই কেউ করতে জানে, শিকার করতে নয়। কথাটা বলে পিস্তলটি দরজার দিকে তাক করে ধরে। সাহিদ চাবি দিয়ে তালা খুলে শাটার উঁচু করে দেয়। সবাই বাইরের দিকে তাকিয়ে আছে। সবাই দেখতে পায় একজন কালো লম্বা পোশাক পরা আগন্তুক লোক এসে দাঁড়িয়েছে। লিমন জানে জয় বা তার লোকেরা এরকমই পোশাক পরে খুন করার সময়। লম্বা হুড, মুখ ঢাকা, কালো ড্রেস, হাতে কালো আঙ্গুল বের করা মোজা। রাফি পিস্তল হাতে লোকটার দিকে চেয়ে রইল। পিস্তলটি তার দিকে তাক করে ট্রিগারে চাপ দেবে, ঠিক সেই সময় চোখে পড়ে বাম হাতে কালো গোলাপ। দুটো কালো গোলাপ যেন হলদে আলোয় বিদ ঘুটে মনে হচ্ছে। রাফি পিস্তলটি নামিয়ে নেয়। সে হয়তো ভেবেছিল জয় আসবে, কিন্তু না, এ তো সেই অপরিচিত আগন্তুক যে কিনা সালমানকে মেরেছিল। রাফি অবাক হয়ে ভাবতে থাকে, আমাকে তুলে নিয়ে গিয়েছিল আসলাম, আর এই বাঁচিয়ে নিয়েছিল। লিমনেরা আমাকে তুলে এনেছে মারার জন্য। সেই কালো গোলাপ আগন্তুক এসেছে বাঁচাতে। কেউ কিসের সম্পর্কে আমার সাথে, নাকি আমার মতো তারও এরা শত্রু? না না, কিছু তো একটা আছে, আজকে জানতেই হবে কে। লিমন এগিয়ে যায়। জয় ভাই, ও আসলে সাধারণ কেউ না, একজন লিমন খুনি, মাস্তান রাফিয়ান। আকাশকে মেরে রেখেছে, হাতে পিস্তল। কুত্তার বাচ্চাটাকে কুকুরের মতো মারবো। আমাদেরকে রাস্তার কুকুর বলে? হ্যাঁ? আগন্তুক ভিতরে প্রবেশ করে, সাইদের দিকে এগিয়ে যায়। হাত বাড়িয়ে চাবি নেওয়ার ইশারাতে চাবি নেয়। সাইদের থেকে চাবি নিয়ে শাটার টেনে দিয়ে দরজা আটকে চাবি নিজের কাছে রেখে দেয়। এটা দেখে লিমন বলে, দেখ শালা, এবার তোকে কেমন করে মারি। আমাকে গালি দেওয়া, হ্যাঁ? আমার বন্ধুকে মারা, নেহাকে আমার থেকে আলাদা করা, তোকে মেরেই ফেলবো আমি। রাগ আর ক্ষোভ নিয়ে লিমন কথাগুলো বলে। রাফি পিস্তল হাতে টেবিলের দিকে এগিয়ে যায়। রাফি জানে ওই আগন্তুক তাকে মারবে না। সে নিশ্চিন্তে চেয়ার টেনে পায়ের উপর পা দিয়ে বসে পড়ে। লিমন আরো অবাক হয়। রাগী গলাতে গালি দিতে দিতে বলে, তোর অনেক অ্যাটিটিউড, তাই না? মৃত্যুর সামনে বসে বেশ আরামেই আছিস দেখছি। লিমনের কথা শুনে রাফি টেবিল থেকে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। লিমন আর দেরি করে না, হাতে থাকা ছুরিটা নিয়ে রাফির দিকে এগিয়ে আসে। কয়েক পা এগিয়ে আসতে সাইলেন্সার ব্যবহার করা পিস্তলের খুব আস্তে শট করে একটা শব্দ শুনতে পায় লিমন। লিমন স্থির হয়ে দাঁড়িয়ে যায়, ঘুরে তাকায় পিছনে। দেখে দরজার কাছে সাহিদ লাশ হয়ে পড়ে আছে। গুলিটা ওর কপালে গিয়ে লেগেছে। লিমন ভয়ে কাঁপতে থাকে। বিস্মিত দৃষ্টিতে একবার সাহিদের দিকে তাকায়, আরেকবার তাকায় কালো পোশাক পরা আগন্তুকের দিকে। হাত থেকে ছুরিটা পড়ে যায় লিমনের। আগন্তুক শাহিদের লাশের দিকে এগিয়ে যায়, হাঁটু ভাঁজ করে বসে বাম হাত থেকে একটা কালো গোলাপ শাহিদের লাশের পাশে রেখে দেয়। গাল থেকে চুইংগাম নিয়ে ওর ক্ষতস্থানে লাগিয়ে দেয়। আরো একটি চুইংগাম গালে দিয়ে চিবোতে চিবোতে লিমনের দিকে আসতে থাকে। রাফি চেয়ারে বসে বেশ মজা করে সবকিছু দেখছে, এক নাগারে সিগারেট টেনেই যাচ্ছে। লিমন ঘুরে তাকায় রাফির দিকে। রাফির সামনে এসে হাঁটু ভাঁজ করে বসে মাথা নিচু করে কাঁদতে থাকে, বলতে থাকে, ভাই আমাকে মাফ করে দেন, আমি চিনতে পারিনি আপনাকে। ওকে বলুন আমাকে যেন না মারে,
দয়া করে মাফ করে দিন ভাই। রাফি হেসে হেসে বলতে থাকে, রক্তের স্রোত খুব বেশি দূরে যায় না, তবু তার অস্তিত্ব বিশাল। রক্ত হয় দু ধরনের, কুরক্ত আর সুরক্ত। কুরক্তগুলোর স্রোতে আর্তনাদের মিছিল শোনা যায়, আর সুরক্তে যায় হিংস্রতার মিছিল। মাফিয়ান খেলতে নয়, খেলাতে ভালোবাসে। আর যখন সে নিজে খেলে তখন একটাই সমাপ্তি, মৃত্যু। রাফি কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ায়, হেঁটে আসে ওর ময়লা রঙের শার্টের দিকে। নিচু হয়ে শার্ট তোলার সময় জোরে একটি আত্মচিৎকার শুনতে পায় রাফি। ছোট্ট করে গুলির শব্দ কানে আসে ওর। শার্ট তুলে গায়ে দিয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখে লিমন ফ্লোরে পড়ে আছে। বুক থেকে তাজা রক্তের স্রোত ফ্লোরের নিচু স্থানের দিকে গড়িয়ে যাচ্ছে। আগন্তুক ওর লাশের পাশে কালো গোলাপ রেখে দেয়। বুকের উপর চিবানো চুইংগামটি গাল দিয়ে ছুঁড়ে মারে। রাফির দিকে তাকায় একবার, সাদা একটি কাগজ ছুঁড়ে দিয়ে আগন্তুক দরজার দিকে চলে যাবে। রাফি কাগজটা ক্যাচ করে বেশ তাড়াতাড়ি আগন্তুকের সামনে এসে দাঁড়ায়। রাফির থেকে হাইটে কিছুটা ছোট। রাফির পাশ কাটিয়ে চলে যাবে, আবারও রাফি ওর সামনে এসে দাঁড়ায়। 40 ওয়াটের হলদে আলো অন্ধকার রুমে বেশ আলো দিয়ে চলেছে। সাথে বদ্ধ ঘরটাতে 3টে লাশ, আর লাল তাজা রক্তগুলো ছড়িয়ে ছিটিয়ে একাকার। দুজন মানুষ চুপচাপ সামনাসামনি দাঁড়িয়ে আছে। রাফিয়ান জগতের বদ্ধ ঘরে দুইজন এমন মানুষ সামনাসামনি দাঁড়িয়ে আছে। দুজনের মাঝেই রয়েছে বিশাল রহস্য। দুইজনই অপরিচিত, দুজনেই মাইন্ড গেমার। তবে ওদের আরো একটা মিল আছে, আর সেটা হলো ওরা দুজনকে উপর লেভেলের কারো না কারো মাইন্ড গেমের গুটি হিসেবে কাজ করানো হচ্ছে। রাফি কোনো কথা না বলে ওরই ডান হাতে থাকা পিস্তলটি সামনে এনে আগন্তুকের মুখ থেকে হুড তুলতে থাকে আস্তে আস্তে। মুখের উপর থেকে অন্ধকার সরবে, ঠিক তখনই আগন্তুক রাফির হাত ধরে ফেলে। এক পা পিছিয়ে এসে চলে যেতে যাবে, রাফি আগন্তুকের হাত শক্ত করে ধরে। আগন্তুক সাথে সাথে রাফির থেকে হাত ছাড়িয়ে নিজের রাফির হাত আরো শক্ত করে ধরে। রাফি আর দেরি করে না, আগন্তুকের হাত একটু মোড়া দিয়েই 2 হাত টেনে নিয়ে পিছনে এসে দাঁড়ায় রাফি। রাফি পিছন থেকে আগন্তুকের 2 হাত শক্ত করে জড়িয়ে ধরে। দুইজনের পিস্তল ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। রাফি পেছন থেকে জড়িয়ে ধরে বলে, মাথা থেকে শ্যাম্পু কড়াই স্মেল আসছে, বাহ চমৎকার। কথাটা বলতেই রাফি দেখে আগন্তুক এক ঝটকায় রাফির হাত বাঁকিয়ে নিয়ে পিছনে এমন ভাবে চেপে নেয় রাফি হালকা ব্যথা অনুভব করে। এবার রাফির পিছনে আগন্তুক দাঁড়িয়ে আছে, আর রাফির 2 হাত পেঁচিয়ে ধরেছে। রাফি হাসি দিয়ে বলে, বাহ, ফাইটিং এ দারুণ এক্সপার্ট। তবে আমি আবার দুর্বলদের সাথে ফাইট করি না, আমি লুচার হতে চাই না। কথাটা বলার সাথে সাথে আগন্তুক রাফির পিঠে কনুই দিয়ে স্বাভাবিকভাবেই চাপ দিয়ে সরিয়ে দেয়। রাফি অনেকটা বেশি ব্যথা অনুভব করে। রাফি ঘুরে তাকায়। ব্যথা অনুভব হওয়াতে আগন্তুকের দিকে একটা ঘুষি মারার চেষ্টা করতেই আগন্তুক কয়েক পা পিছিয়ে এসে রাফির হাত ধরে একটু ধাক্কা দিতেই নিচে পড়ে যেতে থাকে ও। রাফি কোনো রকমে নিজেকে সামলে স্থির হয়ে দাঁড়ায়। রাফি আবারও বলে ওঠে, হেই আগন্তুক, তুমি কি কংফু মাস্টার? বাহ, এত সুন্দর ভাবে নিজেকে সেভ করলে। ওকে, তো হয়ে যাক ফাইট। কথাটা শেষ হতেই আগন্তুক দৌড়ে আসে রাফিকে অ্যাটাক করতে, কিন্তু রাফি ঘুরে এসে আগন্তুকের পিঠে বেশ জোরেই কুংফু স্টাইলে আঙুল দিয়ে বেশ ভালো মতো ফোর্স দেয়। আগন্তুক সেখানে হাত দিয়ে কয়েকবার ঘাড় নাড়িয়ে রাফির দিকে তাকায়, সাথে সাথে একটা কিক দেয় রাফিকে। রাফি হাত দিয়ে তার ডিফেন্স করে নেয়। রাফি হাত দিয়ে তাকে মারতে যাবে, সেও ভালোভাবেই তার ডিফেন্স করে নেয়। বোঝাই যাচ্ছে ওরা দুজনেই বেশ ফাইটিং কিংবা ক্যারাটে ফাইটিং এ এক্সপার্ট। দুজনেই হাঁপিয়ে যায়, সামনাসামনি এসে দাঁড়ায়। রাফি আবারও আগন্তুকের মাথা থেকে কাপড় সরাবে, সেই সময় আগন্তুক রাফিকে জড়িয়ে ধরে। রাফি স্থির হয়ে দাঁড়িয়ে যায়। রাফি জানেই না সে কে, মেয়ে নাকি কোনো ছেলে, কিন্তু রাফি অনুভব করে আগন্তুক জড়িয়ে ধরতেই যেন সব দুর্বলতা ওর কাছে এসে ভর করেছে। রাফি একটু জড়িয়ে ধরবে, তখন অনুভব করে ওর শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে। আগন্তুক ওকে ছেড়ে দেয়। রাফি দেখে আগন্তুকের হাতে একটি ছোট ইঞ্জেকশন, আর সেটাও রাফির পিঠে প্রবেশ করিয়ে দিয়েছে। রাফি মুচকে হাসতে থাকে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগে বলে, যদি নিয়ম থাকতো পিছে থেকে মারা যাবে না, কিন্তু যুদ্ধে কোনো নিয়ম নেই, এটাই সমাপ্তি। তাহলে হয় মারো, না হয় মরো। তা সে পিছন থেকে হোক কিংবা সামনে থেকে, অপর পাশে শত্রুকে মারলেই হলো। তবে যুদ্ধে কখনো কাউকে বিশ্বাস করতে নেই, না বন্ধুকে আর নয় নারীকে।
রাফি অজ্ঞান হয়ে পড়ে যায়। আগন্তুক আর দেরি করে না, সাথে সাথে রাফিকে টেনে নিয়ে আসে দরজার কাছে। সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে তালা খুলে নেয় ও, কিন্তু পকেট থেকে ইঞ্জেকশনটা পড়ে যায় ফ্লোরে, আর পড়ে থাকে রাফির পিস্তল। রাফিকে নিয়ে এগিয়ে যায় আগন্তুক। তোমরা থাকো, আমি নিজেই যাচ্ছি রাফিকে দেখতে। রাহিকে অফিসে রেখে জয় কথাটা বলল। রাহি আবির জন্য অপেক্ষা করছিল, যদিও সেসবে দরকার ছিল না। আবি বা রাহি ওখানে না গেলেও হবে। জয়, সাকিব আর ফায়াজ অফিসে এসে রাহিকে দেখতে পায় সেখানে বসে আছে। রাহিকে দেখে জয় কথাটা বলে ওঠে। অফিসে মেহরাব সাহেব আর আবি নেই, ওনারা বাড়িতে গিয়েছে। মেহরাব সাহেব রাহিকে নিয়ে বেশ চিন্তিত। সারাদিন রাহিকে নিয়েই ভেবেছেন উনি। মেহরাব সাহেব ঠিকই রাহিকে চিনতে শুরু করেছেন। রাহির মাঝে এক অন্যরকম রহস্য আছে, যা খুব তাড়াতাড়ি জানতে যাচ্ছে মেহরাব সাহেব। মেহরাব সাহেবের মতোই জয়ও রাহিকে সন্দেহ করছে। রাহি এটা জানেই না। জয় রাহিকে নিয়ে একটা মাইন্ড গেম খেলার প্ল্যান করে ফেলেছে। আর মাইন্ড গেম মানেই তো অগ্রিম প্ল্যান করে সেই প্ল্যান অনুযায়ী সবকিছু করা। রাহিকে জয় চিনে ফেলা দ্বারপ্রান্তে এসে গেছে, কিন্তু রাহিকে চেনার পরেও হয়তো রহস্য উদ্ঘাটন হবে না। তারপর জয় গোডাউনের কাছে আসে। দরজা খোলা। সাকিব, জয় আর ফায়াজ ভিতরে প্রবেশ করে। সামনে 3 জনের লাশ দেখতে পায়। একটা পিস্তল আর একটা ইঞ্জেকশন পড়ে আছে দরজার কাছে। জয় হাতে নেয়। ফায়াজ এগিয়ে যায় সামনে। লিমান আর শাহিদের লাশের কাছে এসেই চমকে ওঠে। জয় দেখো, সেই কালো গোলাপ রাখা, মানে সালমানের লাশের পাশে যে কালো গোলাপ দেখেছিলাম, ঠিক এরকম ভাবে এখানে রাখা। তাহলে কি একজনই খুনি? মানে সালমান আর লিমনের খুনি কি একজন? জয় আর সাকিব এগিয়ে আসে, অবাক হয়, সাথে ভয়ও পায়। এটা শিওর নিলয়ের খুন না এগুলো, কারণ নিলয় মারলে সে ভৌতিক চিত্র এঁকে চলে যেত। আর দরজার কাছে পিস্তল বা ইঞ্জেকশন এমন কোনো বড় কিছু ফেলে যেত না। ওর খুন কেবল ওই জানে, না কোনো সাক্ষী থাকে আর না কোনো প্রমাণ। শুধু তাকে চেনার জন্যই ট্যাটু এঁকে যায় নিলয়, কিন্তু কেই নিলয় তা পুলিশেরা খুঁজে পায় না। তবে মজার ব্যাপার হলো, নিলয় সবার সামনে থেকে খুন করবে কিন্তু চিনতে পারবে না, কারণ প্রমাণ ও সাক্ষী কোনোটাই কেউ কোনো দিন খুঁজে পায়নি। ফায়াজ ঠিকই বলেছে, সালমান আর লিমনদের খুনি একজনই। তবে কি রাফি? রাফি নাকি রাহি, দুজনের নামের মধ্যে অনেক মিল আছে। আচ্ছা, হিসেবটা মিলছে না, আবার সাজাতে হবে। সালমান তুলে এনেছিল রাফিকে। রাফিকে সালমানের খুনের পর বা সালমানের লাশের কাছে পায়নি। যেখানে রাফি থাকার কথা সেখানে রাফি নয়, বরং রাহি ছিল। রাহি নতুন একজন মানুষ, যে কিনা নিলয়কে মারতে চায়। আচ্ছা, আদৌকে নিলয়কে মারতে চায় নাকি আমাদের সাথে থাকার জন্য রাহির একটা গল্প, কিন্তু আমাদের সাথে কেন থাকতে যাবে? এটাই একটা প্রশ্ন। আবার রাহি দেখেছে আগন্তুককে খুন করতে, অথচ সে বাধা দেয়নি। আচ্ছা, আগন্তুকটা অপরিচিত, কারণ তার খুন করার ধরন দেখলেই বোঝা যায়। কিন্তু আগন্তুক কেন সালমান, লিমন, আকাশকে মারবে? কি কানেকশন থাকবে? জয় কথাগুলো ভাবতে ভাবতে সাকিবের কাছে প্রশ্ন করে। সাকিব সিআইডি অফিসার ছিল এবং এখনো আছে, হয়তো সে কোনো ক্লু দিতে পারবে। আচ্ছা সাকিব, নতুন রাফিয়ান কেন সালমান আর এদেরকে মারলো? সালমান কাকে তুলে নিয়ে যায়? রাফিকেই। তার মানে রাফি খুনি? মানে ওই রাফিয়ান আসলে রাফি? আমার তো মনে হচ্ছে না। আগন্তুকের খুনের ধরন হলো লাশের পাশে কালো গোলাপ রাখা, অথচ লিমন আর শাহিদ ছাড়া আকাশের লাশের পাশে কোনো কালো গোলাপ নেই। তার মানে একটাই, রাফিকে ওরা তুলে আনে আর রাফি আকাশকে খুন করে। আর গোলাপগুলো দেখো, তাজা এখনো। তার মানে খুনি মানে আগন্তুক, অন্য একজন, যে কিনা রাফিকে বাঁচাতে এসেছিল কালো গোলাপ নিয়ে। আর সেই খুন করে কালো গোলাপ রেখে চলে যায় রাফিকে নিয়ে। মোট কথা, রাফিও হয়তো একজন রাফিয়ান। সে আকাশকে মারে আর ওই আগন্তুক এই দুজনকে মারে। এবার প্রশ্ন হলো, এই রাফি আসলে কে? নিলয়ের লোক? নিলয়ের লোক হলে তাকে ধরাটা সহজ না। আর রাফিকে বাঁচাচ্ছে নিলয়ের কেউ না, কারণ নিলয়ের লোকের খুনগুলোতে কোনো প্রমাণ থাকবে না। অথচ এসেই আমরা পিস্তল আর ইঞ্জেকশনের মতো বড় ক্লু পেয়েছি। রাফি হয়তো নিলয়ের কেউ, আর রাফিকে বাঁচাচ্ছে অন্য একজন। এখন প্রশ্ন হতে পারে, রাফিকে কে বা কেন বাঁচাচ্ছে? রাফি নিজেই বলেছে সে বস্তির একজন ছেলে, তাহলে তাকে বাঁচাচ্ছে ওকে এমন একজন যে ওকে ভালোবাসে।
আমাদের কাজ হলো রাফিকে কে ভালোবাসে, যদিও শিওর না, তবে এটাই লজিক বলে। সে রাফিয়া নাও হতে পারে, তবে ওর কাছের ওই মানুষটাকে ধরলেই কিছুটা পাওয়া যাবে সূত্র। সাকিব কথাগুলো বলে থামে। জয় সাকিবের দিকে তাকিয়ে মুচকি হাসে। এই জন্যই সরকারি অফিসারেরা বুদ্ধিমান হয়, কত সহজ করে সব বুঝিয়ে দিল। জয় রুমের চারপাশে ঘুরে দেখে। ফায়াজ বলে, আমার একটা জিনিস মনে পড়েছে। কি বলো? রাফিকে ওদের বন্ধু মানে লিমনের বন্ধু নেহা হয়তো ভালোবাসে। আমার ধারণা এটাই বলে। নেহা মানে ওই আরিয়ান ভাইয়ের বোন। বাট আরিয়ান ভাই তো থাকেনি না এখানে, কবেই দেশ ছেড়ে চলে গেছে। এখানে থাকার মতো নেহা থাকে, আর ওর বাড়ির সামনে এক গাদা সিকিউরিটি থাকে। নেহা কিভাবে ওই খ্যাত ছেলেকে ভালোবাসবে? পয়েন্ট তো এখানেই। নেহা হয়তো জেনে গিয়েছে রাফি আসলে খ্যাত কেউ না। বস্তির খ্যাত ছেলে যখন মস্তান, এরকম কিছু সে জেনে ফেলেছে, তাই হয়তো রাফিকে ফলো করতে করতে ভালোবেসে ফেলেছে। হতে পারে লিমনরাও এটা জেনেছিল, এর জন্য রাফিকে তুলে এনে মারতে চাইছিল। আর হয়তো নেহা ওকে মানে রাফিকে সাপোর্ট করেছে। সাকিব আবারও বুদ্ধির পরিচয় দিল। এখন কাজ হলো নেহাকে তুলে এনে রাফির সবকিছু খুঁজে বের করা। কিন্তু নেহাকে তুলে আনাটা ঠিক একদমই সহজ না। আরিয়ান ভাইয়ের বোন নেহা, যদিও আরিয়ানকে তেমন দেখেনি কেউ, তবে যতটা ধারণা করা হয় কয়েক বছর আগে আরিয়ান ভাই এসে নেহাকে রেখে চলে যায়। আরিয়ান ছিল বিজনেসম্যান, যদিও সবার সামনে তিনি বিজনেসম্যান হিসেবে পরিচিত লাভ করলেও তিনি আসলে অন্যরকম ছিল। নেহা আর রাফি ঘুরে ফিরে সন্দেহটা ওদের দিকেই যাচ্ছে। এখানে থাকা অনেক ক্লু তো তাই বলে। জয় মেহরাব সাহেবকে ফোন দেয়। মেহরাব সাহেব নিজের রুমেই বসেছিল। জয়ের ফোন পেয়ে রিসিভ করতে জয় বলে, স্যার, দুটো কালো গোলাপ, একটা পিস্তল আর একটা ইঞ্জেকশন সিরিজ পেয়েছি। বড় প্রমাণ, তবে খুনিকে ধারণা করে নিয়েছি। আজকে হঠাৎ এভাবে প্রশ্ন কেন করলো? তার মানে কি সে নিলয়ের ব্যাপারে আদৌ তেমন কিছু জানে না? যাক, ভালো হলো, সেদিনের সন্দেহটা একটু দূর হলো আবির উপর থেকে। তবুও আর একটু বাজিয়ে নিতে চাইলো মেহরাব সাহেবকে। নিলয়ের বোন আছে, কিন্তু কিভাবে? নিলয়কে তো আমি কোনোদিন বোনের সাথে দেখিনি। মানে আমি নীলা আর নিলয় একই স্কুলে পড়তাম। আমি চলে যাই কয়েক মাস পড়ার পর ওই স্কুল থেকে, কিন্তু আগে তো কোনোদিন নিলয়কে তার বোনের ব্যাপারে বলতে শুনিনি। আমি শিওর ওর কোনো বোন নেই।
ছোটবেলার বন্ধু বলেই তো নীলা আমাকে আপনাদের বাড়িতে এনেছে। নিলয়ের গল্প হয় আমাদের। নীলাও তো শিওর ওর কোনো বোন নেই। আরে দূর, ওর বোন আছে, আর সেটা আমার কাছে। মানে? আপনার কাছে মানে? একটু খুলে বলবেন। আপনি রিয়েল মাইন্ড গেমার বস, সিরিয়াসলি আমি আপনার ফ্যান হয়ে গেলাম। মেহরাব সাহেব মুচকি হাসল। যাক, তাহলে আবি এ ব্যাপারে কিছুই জানে না। মেহরাব সাহেব পায়চারি করতে থাকে। আবি মুচকি হাসল। কবে মেহরাব সাহেব সেটা দেখেনি। আবি মুচকি এসে বলে, কি হলো বলুন। থাক না কিছু রহস্য বা অজানা? কেন? কারো ব্যাপারে রহস্য কিংবা অজানা থাকলে তার প্রতি আগ্রহ বাড়ে। জানার মাঝে থাকে তো অবহেলা। অজানার মাঝেই থাকে আগ্রহ, জানার মাঝে থাকে অবহেলা। বাহ, দারুণ বললেন তো। কিন্তু এখন কেন নীলয়ের বোনকে নিয়ে বললেন? তবে একটা কথা, রহস্যময় মানুষেরা রহস্য নিয়ে খেলতে ভালোবাসে। রহস্য নিয়ে খেলার সময় একজন ভুল করলে আরেকজন বুঝে ফেলে মুচকি হাসে। আর মুচকি হাসিটা হয় রহস্যময়ের হাসি, যেটা কেবল দেখা যায়, কিন্তু ওই হাসির রহস্য উদ্ঘাটন করা যায় না। মেহরাব সাহেব ইমপ্রেসিভ দৃষ্টিতে তাকায় আবির দিকে। আবি নিলয়ের থেকে কোনো অংশ কম না। আবি চাইলে নিজের ইচ্ছে মতো রাফিয়ান জগৎটাকে নিজের করে নিতে পারবে। শুধু একটা গ্যাং, আরো একটু সাহস দরকার। মেহরাব সাহেব মুচকি হাসল। যদিও হাসির কারণ আবি জানতে চাইবে না, তবু হাসির কারণ একটাই, মেহরাব সাহেব আবিকে নিয়েও রাফিয়ান জগতের সিংহাসন ধরার জন্য মাইন্ড গেম খেলবে। এই চিঠিটা এই বাড়ির সামনে রেখে আসবে আবি, সাথে কালো গোলাপ নেবে। ওই বাড়ির সামনে একটা লেটার বক্স পাবে, সেখানে নীলয়ের বোন থাকে। মেহরাব সাহেব চমকে ওঠে। আবি কিভাবে জানলো সেখানে নিলয়ের বোন থাকে? তবে কি, না না, এরকম কোন সূত্র তো এ অবধি সামনে আসেনি। নিলয়ের বোন প্রকাশ হোক মেহরাব সাহেব চায় না। এমনকি আবি সবটা জানলেও এটা যেন না জানে নিলয়ের বোনকে। কিন্তু আবি এভাবে কি করে শিওর হয়ে বলল? আবি মেহরাব সাহেবের দিকে তাকিয়ে মুচকে হাসলে। মেহরাব সাহেব এবার হাসিটা খেয়াল করলেন, সাথে সাথে প্রশ্ন ছুড়ে দিল আবিকে, তুমি কেন হাসছো? দেখো, রহস্য ভালো লাগে না আমার। আবি হাসতে হাসতে বলে, বারে, রহস্য আর মাইন্ড গেম যে নিয়ে খেলে তাকে কি না রহস্য ভালো লাগে না? জানেন, রহস্যের মাঝে আকর্ষণ আছে। আপনি ভাবছেন আমি কেন হাসছি? ভাবছেন কিভাবে ওখানে নিলয়ের বোন থাকে জানলাম। হাহা, মিস্টার মেহরব সাহেব, মাইন্ড গেমাররা তো এত তাড়াতাড়ি ভুল করে না, কিন্তু আপনি বারবার ভুল করেই যাচ্ছেন। সেটা হলো মানুষ চিনতে আর নিজের কাজে। আপনাকে রাফিয়ান জগতের রাজা হওয়ার নেশাটা চেপে বসেছে। মেহরাব সাহেব বিছানায় বসে আবির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিকে যতটা বোকা ভেবেছিল, আবির ঠিক তার উল্টো। আবির বিষয়ে অনেক কিছু জানার পরেও যেন সবকিছুতে রহস্য। ইন্টারেস্টিং। আবি পাশে বসে মুচকি হেসে বলে, আপনার বাড়ির সামনে লেটার বক্স, আর ওই বাড়ির সামনেও লেটার বক্স, যেখানে সাদা আর কালো গোলাপ আদান প্রদান করা হয়। সাদা গোলাপ আসে কাজ শেষ হওয়ার পর। খেয়াল করেছি সালমানের খুনের আগে সাদা গোলাপ নিয়েছিলেন লেটার বক্স থেকে, আর ওই বাড়ির সামনে কালো গোলাপ পাঠাচ্ছেন। নির্দিষ্ট করে বাড়ির ঠিকানাও বলে দিলেন। সহজ হিসাব, ওটা নিলয়ের বোনের বাড়ি বা সেখানেই থাকে। লেটার বক্স সরাবেন, এমন কাউকে দিয়ে পাঠাবেন যেন সে আপনার খুব কাছের হয়। আপনার টিমে যারা আছে সবাই বোকা। আপনি যে নিজের টিমের লোকদের উপর মাইন্ড গেম প্রয়োগ করছেন এটা নিজেরাও জানে না। চাইলে আপনার কাজসারি ধরতে পারে, কিন্তু তারা আপনাকে বিশ্বাস করে। আর মজার ব্যাপার হলো, বিশ্বাস যারা করে তাদের সাথে মাইন্ড গেম খেলতে বেশ মজা লাগে। কিন্তু খারাপ ব্যাপার হলো, আপনি যার সাথে মাইন্ড গেম খেলছেন সে উল্টো একদিন আপনার সাথে গোপনে মাইন্ড গেম খেলে দিলে তাহলে কেমন হবে বলুন? জয়ও কিন্তু নিজের প্ল্যান করেই চলছে। রাফিয়ান জগতে কেউ কাছের লোক হয় না। এখানে বিশ্বাস কেবল কয়েক মুহূর্তের জন্য রাখতে হবে, তারপর তাকে সোজা উপরে পাঠিয়ে দিন। অন্যের হেল্প নয়, বরং নিজের মতো কাজ করুন। আরেকটা কথা, আবি নিজের কমিউনিটি আর ভালোবাসা কখনো নষ্ট করে না। যা কিছু হয়ে যাক, আমি আমার কমিউনিটি রাখবই।
আপনাকে কথা দিয়ে মৃত্যু অবধি আপনার সাথে থাকব, আপনাকে বাঁচাবো, বিশ্বাস রাখবেন, তবে বেশি নয়, অল্প রাখবেন। একটা কথা কি জানেন, বেশি ভালোবাসা আর বিশ্বাস কখনো কারো উপর করতে নেই। এই দুটো জিনিস মূল্য দেওয়াটা অনেক কঠিন। আপনার কাজ হয়ে যাবে, আমি থাকতে রিল্যাক্স করুন। আরেকটা কথা, মাইন্ড গেমদের রাগ থাকতে নেই। আপনি রাগ নয়, বরং ভালোবাসা হাসি মুখে নীলের বোনের সাথে কথা বলুন, তাহলে সহজ হয়ে যাবে সবকিছু। না বলা কথাও জানতে পারবেন। আবার বলছি, মাইন্ড গেমারদের রাগ থাকতে নেই। কথাগুলো বলে আবি চলে যায়, তবে যাওয়ার আগে রহস্যময় এক হাসি দিয়ে চলে যায়। মেহরাব সাহেব হা হয়ে আবির দিকে তাকিয়ে থাকে। ছেলেটার কথাগুলো নীলার কথা মনে করিয়ে দেয়। নিলয় তোর কমিটমেন্ট রাখার জন্য যে কোনো কিছু করতে পারে। নিলয় যাকে একবার কথা দেয় তার পৃথিবীর কোনো শক্তি, এমনকি নিলয় নিজেই তা বদলাতে পারে না। ঠিক সময় মতো সেটা রাখবেই। আবিও এমন। তবে আবির প্রতি ইমপ্রেস হচ্ছে মেহরাব সাহেব। আবি, কোথায় ছিলে তুমি? তোমাকে কত খুঁজেছি। নীলা ওর রুম থেকে বের হতে যাবে, দেখে আবি দরজার কাছে দাঁড়িয়ে আছে। নীলা ওর দিকে তাকাতেই আবি চলে যাবে, সেই সময় নীলা কথাগুলো বলে ওঠে। আবি ভিতরে প্রবেশ করে, মাথা নিচু করে নেয়। নীলা আবারও প্রশ্ন করে, কোথায় ছিলে? আবি কোনো কথা বলে না, বিছানার উপর এসে বসে বলে, নীলা, আমি তোমাকে ভালোবাসি। নীলা অবাক হয়। আজকে আবি বেশ স্বাভাবিক হয়ে কথা বলছে, তবে কি আবি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে? আর ও ঠিক হয়ে গেলে আমাকে কি ভালোবেসে ফেলবে? না মানে অলরেডি ভালোবেসে ফেলেছে ও। তাহলে যখন একবারেই ভালো হবে, তখন সে যদি আমাকে চায়, তখন কি করব? আমি যদি না করে দিই, ও আবার কষ্ট পেয়ে পাগল হলে তখন কি হবে? নীলা কথাগুলো ভাবছে। আবির আচার আচরণ অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, তবে কি সে এখন বুঝতে পারছে সবকিছু? আবি, আমাকে কেন ভালোবাসো তুমি? নীলা আবিকে বোঝার জন্য প্রশ্ন করে। আবির সাথে সাথেই উত্তর দেয়, জানি না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি যদি তোমাকে ভালো না বাসি? চলে যাব। আমি তোমাকে ভালোবাসি। আরে কোথায় যাবে তুমি? অনেক দূর, হারিয়ে যাব। তুমি তো দেখি অনেক গুছিয়ে কথা বলছো। কি হলো হঠাৎ? তুমি ঠিক হয়ে গেছো? আমি বুঝতেই পারিনি। আঙ্কেল অনেক ভালো, আমাকে কেয়ার নেয়। এই জন্য ভালো হয়ে যাচ্ছ? কিন্তু এসব কি বলছো তুমি? আমাকে এসব একদম বলবে না। আমি তো নিলয় নামের ছেলেকে ভালোবাসি, তাই না? আমাকে নিলয় বলে ডাকবে? গাধা ছেলে বলে কি? শোনো নিলয়, শোনো, নিলয় হলো নিলয়, ওর মতো তুমি হতে পারবে না। আর তোমাকে ডাকবো না। তুমি ঘুমাবে? আমার রুমে ঘুমাও। আমি নিলয় হব, আমি নিলয় হব। দেখো ছেলে আবার পাগলামো করে। আচ্ছা তুমি নিলয় হও। শান্তি, আমি তোমাকে ভালোবাসি। আমি নিলয় হব। আমি তোমাকে ভালোবাসি। আমি নিলয় হব। নিলয় আসবে না। আমি নিলয় হব। নিলয় আসবে না। আমি নিলয় হব। আমি তোমাকে ভালোবাসি। নীলা যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হলো। কেয়ার নিতে গিয়ে আবির মনে নীলার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে। আর এখন নীলার কথা শুনে আবি একাধারে কথা বলছে, আর এতটাই জোরে বলছে যে মেহরাব সাহেব যেন শুনতে পাবে। তাই তাড়াতাড়ি নীলা ওর কাছে এসে হাত ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা তুমি নিলয়, আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসো? বাবা, আমি তোমাকেই ভালোবাসি। খুশি তো এবার? এখন ঘুমাও। আবি নীলার কোলে মাথা রাখে। নীলা আজকে কোনো বাধা দিল না, সবকিছু গুলিয়ে যাচ্ছে ওর। তবে কি আবি না কি সব ভাবছে ও? রাফি নিজের গায়ে কেমন একটা উত্তপ্ততা অনুভব করে। তাড়াতাড়ি চোখ খুলে তাকায়। সামনে থেকে কাঠ দিয়ে আগুন জ্বালানো, আর ও আগুনের পাশে কোনো একটি গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। আগুন জ্বালানো থেকেই গরম একটা ভাব ওর গায়ে এসে পড়ছে। রাফি একটু পাশে তাকায়। বিরিয়ানির গন্ধ নাকি আসে। এক প্যাকেট বিরিয়ানি রাখা, কিন্তু রাফি জানে না সে কোথায়। আশেপাশে কাউকে দেখছে না। আগুনের পাশে কাঠ রাখা,
পানির বোতলের সাথে খাবারের প্যাকেট। জায়গাটা একটু পরিষ্কারও করা, তবে এটা যে জঙ্গল তা বোঝা যাচ্ছে। চারপাশে ঝিঝি পোকার শব্দ। রাফি পানির বোতল থেকে পানি খেয়ে উঠে দাঁড়ায়। কেমন যেন ব্যথা অনুভব হচ্ছে ওর সারা গায়ে। মনে মনে বলে, কোথায় আমি? আমাকে কোথায় তুলে এনেছে? কেউ? ভাবতে ভাবতে কিছু দূর এগিয়ে যায়। জ্যোৎস্না রাত। জঙ্গলের মধ্যে কতগুলো গাছ কেটে একটি ছোট্ট সরোবর বানানো হয়েছে। চাঁদের আলো ওই পানির উপর এসে পড়েছে। রাফি সেদিকে যেতেই দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। জিন্স পরা, কালো জুতো আর গায়ে কালো শার্ট, পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। তবে বোঝাই যাচ্ছে সে একজন মেয়ে, আর রাফি বুঝেই নিয়েছে এটা ওই মেয়ে যে ওকে এখানে তুলে এনেছে। রাফি কোমরে হাত দেন। ওর পিস্তলটা আর সেখানে নেই। রাফি একটু ভয় পায়। ও এগিয়ে যায়, পিছন থেকে অপরিচিতার হাত ধরে সামনে ঘুরিয়ে নেয়। কালো কাপড়ে মুখ ঢাকা, তবে সেটা কালো রুমালে বাঁধা। চোখ দুটো খুলে রাখা হয়েছে। রাফি প্রশ্ন করে, কে তুমি? আমাকে কেন বাঁচিয়েছিলে? আর আমাকে এখানে কেন তুলে এনেছো? মেয়েটা কোনো কথা বলল না। পিছনে ঘুরে পুকুরে পড়া চাঁদের দিকে তাকিয়ে রইল। নীরব শান্ত পুকুরের পানিতে চাঁদের প্রতিফলিত আলো যেন দেখে মনে হতে থাকে আরো একটি চাঁদ উঠেছে। মেয়েটা সেদিকে তাকিয়ে আছে। রাফি ওর পাশে এসে দাঁড়ায়, দৃষ্টি লক্ষ্য করে বলে, মেয়েদের সৌন্দর্যকে কেন চাঁদের মতো সুন্দর বলা হয়? কেন বলো তো? চাঁদ যেমন অধরা, তেমন মেয়েদের সৌন্দর্য উপরওয়ালা এমন ভাবে সৃষ্টি করেছে, প্রকৃতপক্ষে সেটাও অধরা। চাঁদের কাছে যেতে হলে রকেটের দরকার হয়, আর মেয়েদের সৌন্দর্য স্পর্শ করতে গেলে ভালোবাসতে হয়। ভালোবাসার ইচ্ছে না থাকলেই দুটোই অধরা। তুমি চাঁদ বা চাঁদনি যাই হয় না কেন, তোমাকে ছুঁয়ে দেখার কোনো ইচ্ছে নেই। কে তুমি? হোক না কিছু আলাপন অচেনা অজানা থেকে। কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। কে তুমি? মেয়েটা হাসে। রাফি মেয়েটার দিকে তাকায়। মেয়েটা সামনের দিকে চেয়ে আছে। রাফি জানে মেয়েটা রহস্যময়, আর ঠিক রহস্যতা রেখেই কথা বলবে। তোমাকে এখানে কে পাঠিয়েছে? রাফি অবাক হয়। মেয়েটা দেখে অনেক কিছুই জানে, কিন্তু রাফি নিজেই জানে না এখানে কে পাঠিয়েছে তাকে। রাফি অবাক হয়ে প্রশ্ন করে, প্রশ্নটা আগে আমার ছিল, তুমি কে? আর মুখ থেকে তোমার সরাও। তোমার যখন 11 বছর বয়স, তখন তোমার মা থাকা সত্ত্বেও তোমার বাবা আরো একটি বিয়ে করে। তোমার বাবার দ্বিতীয় বিয়েটা তোমার মা মেনে নিতে পারেনি। তুমি প্রশ্ন করেছিলে কেন তুমি আমার মাকে রেখে আরো একটি বিয়ে করেছো। তোমার বাবা তোমার উপর রেগে বলে, বলিনি তো কি হয়েছে, এখন থেকে এটাও তোমার মা। তোমার নিজের মা এসব কিছু সহ্য করতে পারেনি। তোমার আব্বার বিয়ের রাতেই একদিকে তোমার বাবার নতুন বিয়ে করা মহিলার সাথে বাসর হচ্ছিল, আর এক রুমে তোমার মা নিজেই নিজের গলায় ওড়না পেঁচিয়ে নিজেকে মেরে ফেলে। এক রূপে তোমার আব্বা বেশ আরামেই রাত কাটাচ্ছিল, আর এক রুমে তোমার মা নিজেকে মেরে ফেলে লাশ হয়ে রাত কাটিয়েছিল। তুমি সবকিছুই দেখেছিলে। পরের দিন তোমার বাবা দিব্যি ভালো থাকলেও তুমি কষ্ট পেয়েছিলে। তোমার বাবা তোমার মায়ের লাশটাও ছুঁয়ে দেখেনি। মুখটা দেখা তো দূরের কথা, বরং তিনি খুশি হয়েছিল। তোমার চোখে অজস্র পানির সংলাপ যেন তার গতিতে নিচে গড়িয়ে পড়ছিল। অনেকেই তোমার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেও তোমার বাবা তা করেনি। তুমি কাঁদছিলে, কিন্তু তুমি দেখোনি তোমার কান্নার সাথে আরো একজন কাঁদছিল। তোমার কষ্টে আরো একজন কষ্ট পাচ্ছিল। তোমার মাকে কবরে রেখে এসেছিলে। বাড়িতে এসে দেখেছিলে তোমার বাবা শোক পালনের থেকে ওনার নতুন বউকে নিয়ে বেশ রোম্যান্সেই ব্যস্ত হয়ে পড়েছিল। তুমি ওটা সহ্য করতে পারোনি, আর খুব রাগ হয়েছিল। আর তুমি নিজেই তখন তোমার বাবা আর ওই সৎ মাকে খুন করেছিলে। তোমার গলার কাছে একটা কাটা দাগ আছে, যেটা তোমার বাবা তোমাকে মারার সময় কেটে দিয়েছিল। তোমাকে পুলিশ ধরে নিয়ে যায়। জানো, তোমার জন্য একজন খুব কষ্ট পেয়েছিল, কান্না করেছিল। তুমি আর ফেরোনি তোমার বাড়িতে। বিল্ডাররাও তোমার বাড়ির দখল করে নেয়। তোমার পানে চেয়ে থাকতো কোনো একজন। জানো সেই কোনো একজন অপরিচিতিটা কে?
চিনবে না তুমি, হয়তো নামটাই ভুলে গেছো। সেই একজনটা হলো আমি। হ্যাঁ, এই আমি, যে কিনা তোমার কান্নাতে কাঁদতো, যে কিনা তোমার কষ্টে কষ্ট পেত। সেই আমি আজ তোমার সামনে অপরিচিত একজন। হাস্যকর, তাই না রাফি? তুমি এখন ভাবছো আমিটাকে। আমি বলবো আমি কে, কিন্তু তুমি তার আগে বলো তোমাকে কে এখানে পাঠিয়েছে। যদি না বলো তাহলে হয়তো আগের মতো কষ্ট পাবো না, তোমার মৃত্যুর কষ্টে। এখানে কেউ আসবে না তোমাকে বাঁচাতে। আর আমি আমার লক্ষ্য পূরণ না করা অবধি নিজেকে শান্ত রাখি না। তোমাকে কে পাঠিয়েছে এটা জানা খুব জরুরি। আমি চাই না তোমাকে নিয়ে কেউ মাইন্ড গেম খেলুক। কে পাঠিয়েছে? নিলয়। নিলয়কে তাহলে আমি মেরে ফেলবো। রাফি চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। একবার অপরিচিতার দিকে তাকায়, আর একবার পুকুরে পানির দিকে তাকায়। সবকিছু যেন ওর কাছে ঘোলাটে লাগছে। জেল থেকে বেরিয়ে আসে 3 বছর পর, যখন ওর বয়স 14 বছরের কাছাকাছি। ও জানে না তাকে কে বের করিয়েছিল। রাফিকে কেবল একটা ফোন দেওয়া হয়। তখনই ফোনে একটাই মেসেজ ছিল, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার অধীনেই আছো। মাসে মাসে তোমার ভালো থাকার আর খাবারের জন্য টাকা পাঠানো হবে। আমার ইচ্ছে মতো তুমি চলবে। ভেবে দেখো, খাবে, ঘুমাবে, আর আমার একটা কাজ করে দিতে হবে। এই জন্য সঠিক বয়স আর সময়ের দরকার। আমি তোমাকে ঠিক বলে দিব কি করতে হবে। আপাতত ঠিকানাতে যেয়ে ফাইটিং স্কিল বাড়াও, আমাকে রাফিয়ান হয়ে দেখাও। মনে রেখো, পরবর্তী মেসেজ আসার মাত্রই আগে মেসেজগুলো ডিলিট করে দিবে। তোমার উপর সবসময় নজর রাখা হবে। আমি চাই না তুমি সবার সামনে থাকবে। ঠিক এরপরে রাফির নতুন জীবন শুরু হয়। পরিচিত নগর ছেড়ে সে চলে যায় বহুদূর, যেখানে সে নিজেই রাফিয়ানি শহর তৈরি করে। এরপরেই হঠাৎ একদিন একটা মেসেজ আসে, আর সেটা হলো, এই শহরে এসে থাকো, খাও, পড়াশোনা করো, আর নিলয়ের গল্প নীলা বা অন্যান্যদের কাছে প্রকাশ করো। রাফি এখানে আসে, আর এসেই এই অপরিচিতার সাথে সাক্ষাৎ হয়। রাফি চেয়েছিল সবার থেকে সবকিছু গোপন রাখতে, কিন্তু সে পারেনি। ঠিকই এই আগন্তুক সবটা জেনে গেছে। রাফি ওকে মারার প্রস্তুতি নেয়, কারণ রাফিকে বলা হয়েছিল কেউ যেন তার পরিচয় না জানে। অথচ এই অচেনা একজন জেনে গিয়েছে। একে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। রাফি বলে, আমি নিজেও জানি না আমাকে কে পাঠিয়েছে, আর এটাও জানি না তোমাকে কে এসব বলেছে বা তুমি কিভাবে এসব জানো। আমি জানতে চাই তুমি কে, তোমার কি পরিচয়। আমি আমার ইচ্ছাটা কখনো নষ্ট করি না। ইচ্ছেটা পূরণ করতেও যদি তোমাকে বলো কে তুমি। দুজনেই চুপ হয়ে যায়, কেউ কোনো প্রকার কথা বলে না। আগন্তুক জানেই না ওকে দিয়েও মাইন্ড গেম খেলানো হচ্ছে, অথচ সে অন্যের উপর থেকে মাইন্ড গেম সরাতে চাইছে। রাফি নিজেই জানে না তার কাজ কি, অথচ সে সবকিছু করেই যাচ্ছে অর্ডার মতো। কিন্তু ওরা কেন এমন করছে? নিজেদের মধ্যে কেন এত রহস্য রাখছে? রাখার কারণ কি তবে যারা ওদের উপর মাইন্ড গেম খেলছে তারা সবকিছু জেনে যাবে ভেবে? হ্যাঁ, এটার জন্যই দুজন এত কাছে থেকেও নিজেদের মধ্যে রহস্য রেখে কথা বলছে। মেহরাব সাহেব বাড়ি থেকে বের হয়, সাথে আবিও বের হয়। আবি প্রশ্ন করে, আপনি কি অফিসে যাবেন? হয়তো ওই ছেলেটার বক্সটা সরাতে যাব। আমি নিজে করে দিব, আপনি অফিসে যান। জয়বা ওদের কারো যেন কোনো প্রকারের সন্দেহ না হয় যে আপনি যে নিজের উপর মাইন্ড গেম খেলছেন। ওকে, বুঝেছি। তুমি তাহলে ওখানে যাও। আবি মেহরাব সাহেবের বাড়িতে একটা বাইক রাখা আছে। মেহরাব সাহেব চলে যায় গাড়ি নিয়ে। আবি বাইকের কাছে আসে, বাইকে উঠবে, ঠিক তখনই নীলা ব্যালকনিতে এসে দাঁড়ায়। বাইরে তাকাতেই দেখে আবি বাইক স্টার্ট দিচ্ছে। নীলা অবাক হয়। আবি পাগল ছিল, তাহলে বাইকে কি করছে? ও কি তবে বাইক চালাতে পারে? কিন্তু কিভাবে সম্ভব? কখনো তো এমন দেখিনি। তাহলে কি আবি পাগল না? ও কি সব নাটক করছিল? কে তাহলে ও? রাফি প্রশ্ন করে পাশে দাঁড়িয়ে থাকা অপরিচিতার দিকে। কে তুমি? আমাকে কিভাবে এত সহজভাবে চিনলে? তোমাকে চেনা আমার কাছে কিছু এমন কঠিন না। কঠিন তোমাকে কে পাঠিয়েছে সেটা জানা। আর তোমাকে যে রাফিয়ান জগতে পাঠিয়ে নিলয় শত্রু নাকি বন্ধু হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা বুঝতে পারছি না। নিলয়কে আমি কোনোদিনও দেখিনি।
শুনেছি নীলই হলো রাফিয়ান জগতের একমাত্র কিং, আর তাকে সরিয়ে সবাই তার জায়গা দখল করতে চায়। বাসটিতে আসার সময় রাহি নামের কোনো একজন পাগলের সাথে পরিচয় হয়, কিন্তু সে আসলে পাগল ছিল না, সে পাগলের অভিনয় করত। কিন্তু রহস্যটা জানার আগেও সে হারিয়ে গেছে। রাহি নয়, ছিল রাহাত, আর তার সাথে যে ছিল সে হলো নিলয়। তুমি নিলয় শত্রু না, কারণ তুমি নিলয়কে জানতে, তবুও তাকে কিছুই বলনি। হয়তো তোমাকেও নিলয়ের শত্রু হিসেবে পাঠানো হয়নি, না হলে নীলা ম্যামের কাছে তুমি রাফিয়ান জগতের কিং সম্পর্কে গল্প করতে না। ওরা দুজনেই চুপ হয়ে যায়, কি বলবে আর খুঁজে পাচ্ছে না। রাফিকে ব্যবহার করছে কোনো একজন, আর এটাই হলো মেইন রহস্য। আর রাফির পাশে যে দাঁড়িয়ে আছে তাকে ব্যবহার করছে মেহরাব সাহেব। দুজনেই নিলয়কে ক্ষতি করতে পারে, আবার নাও পারে, কিন্তু ওদের মাঝে নিজেদের করা প্রশ্নটা রয়েই গেল। কে তুমি? তোমাকে কে পাঠিয়েছে? ঠিক দুজন যখন নিজেদের মধ্যে প্রশ্ন শুরু করেছে, দূর থেকে শুনতে পায় তখন বাইকের শব্দ। ওরা ঘুরে তাকায়, দেখে ওদের দিকে একটা বাইক এগিয়ে আসছে। তারপর কালো রঙের বাইক রাফি আর অপরিচিতার দিকে এগিয়ে আসে। বাইকের পিছনে এগিয়ে আসে আরো একটা গাড়ি, যেটা চালাচ্ছে নীলা। আবিকে ফলো করতে করতে সে চলে আসে পিছনে, আর আবি আসে তার গন্তব্যে। ওরা তাকিয়ে দেখে একটা বাইক ওদের দিকে এগিয়ে আসছে। কিছু সময় পরে ওদের সামনে এসে বাইকটা থামে। বাইক থেকে নেমে আবি পকেট থেকে সিগারেট জ্বালায়। ঠোঁটে নিয়ে টানতে টানতে রাফি আর অপরিচিতার দিকে এগিয়ে আসে। অপরিচিতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কেমন আছিস? অপরিচিতা কোনো কথা বলে না, আবির পাশে এসে দাঁড়ায়। রাফি কেবল বোকা দৃষ্টির সাথে তাকিয়ে আছে। আবিকে ওর চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, এ তো ওই পাগলটা যে কিনা রাহির সাথে থাকতো। তাহলে কি রাহি মানে রাহাত, আর আবি মানে নিলয়, দ্য কিং অফ রাফিয়ান সিটি? রাফি কথাগুলো ভাবতে থাকে। আবি রাফির দিকে তাকিয়ে বলে, আমাদের বাড়ির পাশেই তো তুই থাকতি, আমার বোনের বয়সে ছিলি, আমার থেকে অনেক ছোট তোরা। তোর মা মারা যাওয়ার পর তুই নিজে তোর বাবাকে মেরে ফেলেছিস, এখনো চিনতে পারিস নাই? কথাটা বলে পাশে দাঁড়িয়ে থাকা আবি অপরিচিতাকে মুখ থেকে রুমালটা খুলতে বলে। ও মুখ থেকে রুমাল খুলে রাফির দিকে তাকায়। রাফি বলে ওঠে, নেহা, তুমি এখানে? নেহা আমার বোন। মানে তুমি নিলয় ভাইয়া? আমি সেই নিলয় যাকে মারতে পুলিশেরা ধরতে, এমনকি তোকে এখানে যে পাঠিয়েছে সে হয়তো আমাকে মারতে খুঁজছে। আমিই তো সেই নিলয়। তুমি ওই নেহা না যার সাথে আমি ছোটবেলাতে খেলা করতাম? একই স্কুলে পড়ছি, রোজ একসাথে যেতাম, খেলতাম, ঘুরতাম। আমি ওই নেহা। তুমি আসবে ভাইয়া তা জানতো, আর তাই তোমার উপর আমি ভার্সিটি থেকেই নজর রাখি। কিন্তু তোমাকে কে পাঠিয়েছে? আমি নিজেও জানি না, আমার কাছে শুধু মেসেজ আসতো, আর কিছুই জানি না। ওকে, তোমাকে খুন হতেই হবে, মানে খুনের মাইন্ড গেম খেলতে হবে। তোমাকে যে পাঠিয়েছিল সে আসবে, আর এইদিকে অনেকটা কাজ সহজ হবে। সময় হয়ে এসেছে সামনে আসার। মেহরাব সাহেবের সাথে শেষ চালটা বাকি আছে, এবার দেখানোর পালা। শেরকে বাচ্চা শের হতা হ্যায়। নিলয় বাইক চালিয়ে চলে আসে। নিলয়দের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে নীলা। সে রাফি, নেহা, আবিকে এভাবে দেখবে কখনোই ভাবেনি। নীলা এখনো নিলয়কে আবি হিসেবেই চিনেছে। মনে মনে ভেবে নেয় কালকে রাফি আর নেহাকে খুব করে ধরবে। আবি এভাবে হঠাৎ পরিবর্তন হয়ে ওদের সাথে কি কথা বলল, আর ওরাই বা এখানে কেন? কথাগুলো ভাবতে ভাবতে ও নিজের গাড়ির কাছে আসে। ঠিক কিছুটা দূরে আরো একজনের ছায়া মূর্তি দেখে নীলা। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কালো লম্বা কোট পরে দাঁড়িয়ে আছে, মুখটা ঢাকা। নীলার দিকে তাকায়, সাথে সাথে জঙ্গলের মধ্যে হারিয়ে যায় লোকটা। নীলা কিছু সময় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাফি আর নেহার উপর নজর রাখছিল, নাকি আবির উপর নজর রাখছিল, নাকি আমার উপরে নজর রাখছিল? না না, আমার উপর কেন রাখবে? আবির উপর। আবি তাহলে কে যে ওর উপর নজর রাখবে? আব্বুর লোক বলে? তবে কি আব্বুর উপর বিপদ হতে যাচ্ছে? কিন্তু না, এটা হবে না। আব্বু যে ধূর্ত লোক, এতে উনি সামলে নেবে। কিন্তু আমি এখনই বাবার অফিসে যাব।
সব কিছু জানাতে। আচ্ছা, রাফি আর নেহার উপর নজর রেখেছে? হতেই পারে, কারণ ওরা সাধারণ স্টুডেন্ট ছিল, কিন্তু আজকে ওদের অন্যরকম রূপ দেখছে সবাই। তাহলে কি ওদের বিপদ? কালকে সব রহস্য উদ্ঘাটন করতে হবে আমার। নীলা কথাগুলো ভাবতে ভাবতে সেখান থেকে চলে আসে। ওদিকে রাফি আর নেহা দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নেহাকে নিলয় আগে থেকেই জানতো। ভার্সিটির সামনে আবি আর রাহি সেজে দুজন পাগল ঘুরত, নীলার জন্য, নেহার জন্য আর রাফিকে জানার জন্য। রাফি নেহার কাছে সরে এসে দাঁড়ায়, কেউ কোনো কথা বলছে না। নেহা আস্তে করে রাফির হাত ধরে। রাফি মুচকি হেসে নেহার দিকে তাকায়। তারপর রাফি নেহাকে জড়িয়ে ধরে একসাথে বাঁচার স্বপ্ন দেখে। আবি মেহরাব সাহেবের অফিসে চলে আসে। মেহরাব সাহেব একা রুমের মধ্যে বসে ইজি চেয়ারে হেলান দিয়ে দোল খাচ্ছে। আবি অবাক হয়, যেখানে সবার থাকার কথা সেখানে মেহরাব সাহেব একা একা বসে আছে। আবিকে দেখে মেহরাব সাহেব বলে, আমার কাছে এসে বসো আবি। আবি কোনো কথা বলে না, মেহরাব সাহেবের পাশে গিয়ে বসলো। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, কয়েকবার পায়চারি করে একটু থেমে বলতে থাকে, আবি জানো, রাহিনা নিলয়ের বন্ধু রাহাত। মানে? আমি জেনে গিয়েছি সে রাহি নয়, রাহাত। কিন্তু কিভাবে? মেহরাব সাহেব সিগারেট জ্বালায়, ঠোঁটে নিয়ে কয়েকটা টান দিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে আবির সামনে এসে দাঁড়ায়। আবি চুপচাপ বসে আছে। একদিন ঠিক এভাবেই মেহরাব সাহেব নীলার সামনে নিলয়কে নিয়ে মাইন্ড গেম খেলেছিল। আজকে ঠিক সেরকমটাই হতে যাচ্ছে, তবে এইবার তার মত না, আমার মত করেই হবে। কথাগুলো ভাবে আবি নাম ধরি নিলয়। নিলয় ছিল রাফিয়ান জগতের একটা মাস্টার মাইন্ড। সে ছিল মাস্তান, একজন ঠান্ডা মাথার খুনি। তাকে ধরলেও সে উত্তেজিত না হয়ে বরং চুপচাপ বসে শত্রুদের সাথেই হেসে হেসে কথা বলতো। শত্রুরা তাকে নিয়ে ভয়ে থাকলেও সে ভয় পেত না, যেটা বলতো সেটাই করত। রাহি? কোন রাহাত সেটা বলুন। নিলয়ের একটা পার্সোনালিটি হলো সে ওর নিজেদের লোকদেরও কখনো সে ফেস দেখায়নি, অথচ সে থাকতো সবার সামনেই। শুধু ওই ব্যক্তিটাই যে নিলয় এটা কেউ জানতো না। জানো তো, এটার জন্যই ওকে ধরাটা অনেক কঠিন। সে সবার সাথে মাইন্ড গেম খেলতে প্রস্তুত, আর এটাই ওর পছন্দ। ওর মাইন্ড গেমে এটাই পরিণতি। যদি সে ভুল করে তবে প্রথমবারে তাকে মারো, আর না হলে ওর মাইন্ড গেমের শেষ পরিণতি হিসাবে তাকে পরিবারের মারা নয়, বরং সে নিজেই সবাইকে মারবে। আপনি রাহির কথা বলুন। মেহরাব সাহেব হাসতে থাকে, রহস্যময় হাসি, যে হাসির মাঝে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে। আবি পায়ের উপর পা তুলে বসে। মেহরাব সাহেব বলে, নিলয় ছিল রাফিয়ান সিটির একজন রক স্টার। তাকে না দেখলেও নিলয় নামটা শোনার সাথে সাথেই সব কাজ হয়ে যেত। মন্ত্রী থেকে শুরু করে দেশের এমন কোনো পজিশনের লোক ছিল না যারা নিলয়ের নাম শুনেই সবকিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু কি জানো তো আবি, ওই পজিশনটা সবাই নিতে পারে না, যা শুধুমাত্র নিলয়ই পারে। তবে এটাতে না কোনো টুইস্ট নেই। আসল টুইস্ট হলো মাইন্ড গেমে। ওই নিলয়ের পজিশনটা সবাই নিতে চায়, এমনকি তার বন্ধুও। জানো তো, বাংলার নবাব সিরাজউদ্দৌলার মতন কেন হয়েছিল? কাছের লোকদের বেইমানির জন্য। বিষয়টা ঠিক এরকমই। নিলয়ের বন্ধুই বেইমানি করে, আর তারই সুযোগ আমি মেহরাব নিলয়ের ওই পজিশনটা নিতে যাই। কিন্তু এটা আসলে বড় মাইন্ড গেমারের জন্যই প্রয়োজন। মেহরাব সাহেব থামে, আরো একটি সিগারেট জ্বালায়। সিগারেটটা হাতে নিয়ে আবির দিকে এগিয়ে দেয়। আবি হাতে নিয়ে কয়েকটা দিয়ে ফেলে দেয়। মেহরাব সাহেব আবারও বলতে থাকে, নিলয়ের পজিশনটা নিতে হলে তাকেই সরাতে হবে। সরানোর রাস্তাটা সহজ হলেও তাকে মারাটা বেশ কঠিন ছিল। আমরা খুব কাছেই পৌঁছেছিলাম, কিন্তু মাইন্ড গেমের পিছনে ছোট্ট একটি স্লোয়ার বলে ছক্কা আঁকিয়ে দেয় নিলয়। ওর লোকেরা সর্বদা আমাদের উপরেই নজর রেখেছিল। মারার ঠিক শেষ মুহূর্তে এসে নিলয় আর তার প্রিয় বন্ধু রাহাতকে বাঁচিয়ে নেয়। ভুলটা ঠিক ওখানেই আমাদের। আমরা জানতেই পারিনি কে তাকে বাঁচিয়েছিল, কেন তাকে বাঁচিয়েছিল, আর নিলয় আজকে কোথায় কিছুই জানি না। কিন্তু সে ঠিকই ওর মাইন্ড গেম দ্বারা আমাদের পরিচালিত করেছে।
আমরা আমাদের মতো চললেও প্রকৃতির পক্ষে নিলয় যা চাইছে সেটাই হচ্ছে। আই নিড টু নিলয় আবি, তুমি হবে নিলয়। আবি চমকে ওঠে। মেহরাব সাহেব আবির কাছে এসে দাঁড়ায়, আবির দিকে তাকিয়ে বলে, নিলয়কে খুঁজে বের করার একটাই প্ল্যান, আর সেটা হলো তোমাকে নিলয় রুমে প্রজেশন করা। আজ থেকে তুমিই নিলয়, তুমিই পারবে নিলয়ের মতো চলতে। আমি সবকিছু ব্যবস্থা করছি। নো, আমি হব নিলয়। ও কেন হবে? মেহরাব সাহেব সামনে তাকায়, দেখে জয় দাঁড়িয়ে আছে। মেহরাব সাহেব কপাল কুঁচকে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। জয় কোমর থেকে পিস্তল বের করে মেহরাব সাহেবের দিকে তাক করে ধরে। নিলয়ের জায়গাটা নেওয়ার জন্য আমি অনেক কিছু করেছি, আর 2 দিনের আসল ছেলেটা নিলয়ের জায়গা নেবে, আমি তা হতে দেব না। দেখো জয়, তুমি শান্ত হও। নো মিস্টার, নো, অনেক হয়েছে। আমার তো মনে হচ্ছে আপনি নিজেই আমাদের সাথে মাইন্ড গেম খেলছেন। আমি রাফিয়ান জগতের আসল রাফিয়ান হতে চাই। মিস্টার রাফিয়ান আমি হব, আর এর জন্য যদি আপনাকে মারতেও হয় আমার একটু আফসোস হবে না। আর চাইলেই আপনি তা পারবেন না নিজেকে বাঁচাতে। আমরা ছাড়া আপনার কাছে কেউ নেই, তাই বলছি আপনি যদি বাধা দেন তো আপনাকেও মেরে ফেলতে প্রস্তুত। কথাটা জয় শেষ করতে পারেনি। শাট করে একটা গুলি চলে। পুরো রুমটা কেবল কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সবাই অবাক হয়ে মেহরাব সাহেবের পিছনে দাঁড়িয়ে থাকা আবির দিকে তাকায়। মুখে সিগারেট, ডান হাতে মেহরাব সাহেবের পিস্তল, যা টেবিলের উপর রাখা ছিল। ঠোঁট দিয়ে সিগারেট কামড়ে নিয়ে ধোঁয়াগুলো নাক দিয়ে ছেড়ে দিতে থাকে। মেহরাব সাহেব ঘুরে তাকায় আবির দিকে, তারপর জয়ের পিছনে থাকা ফায়াজের লাশের দিকে তাকায়। ফায়াজের বুকে গুলি লেগেছে। মেহরাব সাহেব চমকে ওঠে। যাকে নিলয়ের মতো রাফিয়ান বানাতে চেয়েছিল সে নিজেই এখন এভাবে কাউকে খুন করবে তা ভাবতেই পারছে না। জয়ের সামনে ফায়াজের বুকে গুলি করে। ঠোঁটে সিগারেট নিয়ে একটা চেয়ার টেনে মেহরাব সাহেবের সামনে এসে ওদের মাঝখানে বসে। ঠোঁট থেকে সিগারেট নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে নাচাতে নাচাতে সিগারেটে কয়েক টান দেয়। সবাই অবাক হয়ে চেয়ে থাকে, যেন মনে হচ্ছে আসল নিলয় ওদের মাঝে এসে বসে আছে। পিস্তলটা হাতে নাড়াতে নাড়াতে বলে, কে যেন বলছিলি? মেহরাব সাহেবের কেউ নেই। আই অ্যাম আবি অ্যান্ড ইট ইজ মাই সিটি অব রাফিয়ান। আর কারো কিছু বলার আছে? মেহরাব সাহেবের বন্ধু আমি। আমার সামনে তোকে অন্য কাউকে মারতে পারবে না। জয় কোনো কথা বলে না। একবার আবির দিকে তাকায়, আরেকবার তাকায় মেহরাব সাহেবের দিকে। কেউ কোনো কথা বলছে না। মেহরাব সাহেব জোরে হেসে ওঠে। আমি কখনো ভাবিনি আবি আমার জন্য এমন করবে। সো জয়, চলে যাও। তোমাকে ছোট্ট একটি চান্স দিলাম বেঁচে থাকার। আমি নিলয় নয় যে সুযোগ দেব না, কারণ আমি চাই তোমাদের মনে ভয় জন্ম দিতে। মেহরাব নাম শুনলেই যেন তোমাদের মনে ভয় কাজ করে। মেরে ফেললে তো ভয়টা থাকবে না, তাই চলে যাও। জয় কোনো কথা বলল না। আবি আর মেহরাব সাহেবের দিকে তাকিয়ে সাহেবকে নিয়ে চলে যায়। মেহরাব সাহেব আবির দিকে তাকাতেই আবি বলে, বলেছিলাম না আমি থাকতে আপনার কোনো ক্ষতি অন্য কেউ করবে না। বন্ধু আপনি আমার। কথাটা বলে আবি মুচকি হাসে। মেহরাব সাহেব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে এমন কিছু হবে মেহরাব সাহেব কখনো ভাবতেই পারেনি। মেহরাব সাহেব চেয়ারে এসে বসে। আবি বলে, সময় হয়ে এসেছে রাফিয়ান জগতে আপনাকে মিস্টার রাফিয়ান হওয়ার। কথাটা বলে আবি উঠে চলে যায়। মেহরাব সাহেব আবির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবি দরজা থেকে বেরিয়ে কয়েক পা আগাতেই কেউ একজন ওর পিছন থেকে হাত টেনে ধরে। আবি ঘুরে তাকায়। চোখ দুটো বড় বড় করে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে চেয়ে থাকে আবি। অবাক হয়ে চেয়ে থাকে। ওকে এভাবে দেখবে এখানে আবি কখনো ধারণাও করেনি। কিন্তু ও এখানে কেন? আবি প্রশ্ন করে, আমি কখনো কল্পনাই করিনি এইভাবে এখানে দেখব। কে তুমি? আর তোমার সাথে রাফি ও নেহার সম্পর্ক কি? ফায়াজকে তুমি কেন মারলে? তুমি তো পাগল, তাই না? তাহলে যা করছো সবটাই তো সুস্থ মস্তিষ্কে ভেবেচিন্তেই করা। আবি নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। নীলাকে এভাবে এখানেই যে দেখবে সেটা আবি কখনো ভাবেনি। নীলার কথা শুনে মনে হচ্ছে ও অনেক আগে থেকে ফলো করছে আবিকে। আবি কোনো কথা বলল না। নীলার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে বাইরে বের হয় দুজন। আবি বাইকের উপর বসে স্টার্ট দেয় নীলাকে ইশারায় বসতে বলতে। আবির কথা মতো নীলা বাইকে চড়ে বসে। রাত অনেকটা গভীর হয়েছে। শহর ছেড়ে বেশ কিছু দূরে ছোট একটি ব্রিজ। ব্রিজের উপরে এসে বাইকটা রাখে আবি। নীলার দিকে না তাকিয়ে ধীর পায়ে হেঁটে যায় ব্রিজের উপর।
পকেটে হাত গুজে সামনের দিকে তাকিয়ে থাকে। নীলা আসে ওর পাশে, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে প্রশ্ন করে, কে তুমি? কেন আমার মা বাবার সাথে এমন করছো? কেন আমার সাথে পাগলের অভিনয় করেছো তুমি? কেন সবাইকে ঠকাচ্ছ? হাহা, লিপ্ত ঠোঁটে জ্বলন্ত সিগারেটের ফোর্সে, হাতে সিগারেট, নাকে বুলেটের গন্ধ, একটু নিকোটিনের ধোঁয়ার টান, এক আগন্তুক খেলা। রাফিয়ানের রাজ্যে সে রহস্যময়ী, মাইন্ড গেমে সে রক স্টার। আই এম রাফিয়ান দ্য মাইন্ড গেমার। মানে? আবি মুচকি হাসলো। নীলা আবির দিকে রহস্য ভরা দৃষ্টিতে চেয়ে থাকে। আবি এত গুছিয়ে রহস্য রেখে কথা বলবে, নীলা তা এত তাড়াতাড়ি আশা করেনি। নীলার কাছে সে হলো পাগল, আর তাকে সে নিজে সুস্থ করার চেষ্টা করছে, কিন্তু এত তাড়াতাড়ি আবি সুস্থ হবে? মেনেই নিল নীলা যে আবি সুস্থ হয়ে গেছে, কিন্তু ওর মস্তিষ্ক এভাবে কাজ করবে কখনোই ভাবেনি। কে তুমি? কেন এমন করে কথা বলছো? কি চাও তুমি? তোমাকে চাই। মানে? আমাকে চাও মানে কি? তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসার জন্যই আমি এত কিছু করেছি। যখন তোমাকে খুঁজেছিলাম তুমি হারিয়ে গিয়েছিলে, যখন তোমাকে পেলাম তখন তোমার আব্বু আমাকে দূরে সরিয়ে দিল তোমার থেকে, তোমাকে আমার থেকে কেড়ে নিল। কিন্তু এবার আর তা হবে না নীলা। নীলা ইজ ব্যাক। কি? তুমি নীলয়? নীলা হা হয়ে তাকিয়ে থাকে আবির দিকে। আবি নামধারী নীলয়ের দিকে তাকিয়ে নীলা অনেক বড় শকড হয়। মানে এ আবি নয়, নীলয়। নীলয়ের এমন আগমনে নীলা ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। কিন্তু ওর সামনে নীলয় আবারও একটি খুন করে আসলো। নীলা বলে, এতদিন কোথায় ছিলে? তোমার আশেপাশেই তো ছিলাম। আফসোস আমাকে তুমি চিনতে পারলে না। একটা সময় মনে হচ্ছিল তুমি আবি নও, তুমি নীলয়, কিন্তু পরে আবারও আবিকে গুলিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষকে চেনা সহজ তখনই হয় যখন তুমি নিজের সবটা দিয়ে ভালোবাসবে। সে সময় ভালোবাসার মানুষটা কেমন, কি করে, এসব কিছু কল্পনাতে আসে না। তখন আসে কেবল তাকে কাছে পাওয়ার অদম্য ইচ্ছা, আর তাকে আঁকড়ে ধরে বাঁচার ভীষণ রকমের ভালো লাগা। কেন এমন হয়েছে নীলয়? কেন তুমি 8-10টা স্বাভাবিক মানুষদের মতো জীবন লিড করলে না? কেন তুমি স্যার মানে তোমার বাবাকে মেরে ফেলেছিলে? কেন তুমি এখানে এসে খুন করলে? কেন এত কিছু করলে? এত প্রশ্ন কেন করছে নীলা? তোমার কাছে ভালোবাসার মানুষটা ব্যাকগ্রাউন্ড পরিষ্কার হওয়ার দরকার। সে কেমন তা জানা দরকার। সব ঠিক আছে, কিন্তু আমার কাছে ভালোবাসা হলো বর্তমানে সে কেমন সেটা দিকে ভালোবাসা। তবে শুনো, ভালোবাসা দেখে শুনে জেনে বুঝে হয় না, ভালোবাসা হয় মন থেকে। তাকে এক কথায় বিশ্বাস করা, সৎ সাহস থাকা দরকার। আমাকে তুমি ভালোবেসেছিলে আমার বন্ধুসুলভ ব্যবহার দেখে। যখন জানতে পারলে আমি একজন খুনি, তখন চলে আসলে আমার থেকে। ভালোবাসার জায়গাটা ঘৃণা করতে লাগলেও এক ঝটকায় ভালোবাসা কমে গেল। জানতে তো পারতে আমি খুন কেন করেছি, বা আদৌ আমি খুন করেছি কিনা। ভালো তোমাকে সবাই বাসবে, কিন্তু তোমার সঠিকভাবে বোঝার জন্য কেউ থাকবে না। ভালোবাসার জন্য পাগলামো সবাই করতে চাইবে, কিন্তু তোমাকে ঠিক মতো বুঝতে তোমাকে কেউ ভালোবাসবে না। শুয়োরের বাচ্চা আর বাচ্চা শুয়োরের মধ্যে পার্থক্য কি জানো? উচ্চারণের পার্থক্য, কিন্তু প্রকৃতিপক্ষে তারা শুয়োরের বাচ্চাই হয়, আর তারা তাদের জাত অনুযায়ী চলে। শুয়োরের বাচ্চা গালি না হলেও পানিটি নিকৃষ্ট জাতির বলে সেটা কোনো মানুষকে বললে রাগ হয়। কথাগুলো তোমাকে কেন বলছি, কোনো একদিন বুঝতে পারবে। তোমাকে ভালোবেসেছিলাম, কথা দিয়েছিলাম নীলয় যাকে কমিউনিটি দেয় সেটা কোনোদিন সে নিজে নষ্ট করে না। তোমাকে খুঁজে পেয়েছিলাম, দূরে ঠেলে দিলে আবার এসেছি, আবার দূরে ঠেলে দিতে চাইছো। তোমাকে প্রপোজ করার মতো কিছুই বলছি না, তবে কথা দিচ্ছি একবার ভালোবেসে আমার হাত ধরো। বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো আমি, আর নীলয় যা বলে তাই করে। নীলা চুপচাপ নীলয়ের দিকে তাকিয়ে আছে।
নিলয় নীলার থেকে উত্তর জানার জন্য অপেক্ষাতে আছে। নীলা কিছু সময় নিলয়ের দিকে তাকিয়ে থেকে কয়েক পা পিছিয়ে এসে চলে আসতে থাকে। নিলয় জোরে হেসে ওঠে। মেহরাব সাহেবের থেকে নেওয়া পিস্তলটি কোমর থেকে বের করে আকাশের দিকে তাক করে ইচ্ছে মতো ফায়ার করে। নীলা থেমে যায়। নিলয়ের দিকে না ঘুরে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। নিলয় জোরে বলতে থাকে, জানতাম এটাই হবে। তোমার কাছে আমি সবচেয়ে খারাপ একজন। চেয়েছিলাম তোমাকে নিয়ে বাঁচতে, একসাথে থাকতে চেয়েছিলাম। তোমার আর আমার রাস্তা দিয়ে আসতো তাকেই। আমার আর ভালো হয়ে ওটা হলো না নীলা। আমি ধ্বংস করে দেব সবকিছু। আর এটাই আমার কমিউনিটি। নিলয় যা বলে তাই করে। তোমার জন্য আমি এত কিছু করেছি, আর আজ তুমিও। রক্তের খেলাতে একটাই সামাত্রিক রেস দেখা যায়, আর সেটা হলো মৃত্যু। আমি সবাইকে মারব, কেউ আমাকে মারতে পারবে না। আমি মরব তোমার সামনে এসে নিজের হাতে নিজেকে মেরে ফেলবো, আর এটাই আমাকে নিলয় পুরো কথাটা শেষ করতে পারেনি। নীলা দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয়ের বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে নীলা। কাঁদতে কাঁদতে নীলা বলে, বড্ড ভালোবাসি তোমাকে। তোমাকে আমার কাছে চাই সব সময়ের জন্য। কেন হারিয়ে যাও তুমি আমার থেকে? আমার কি দোষ? আমার তো ইচ্ছা আছে অনেক। আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমনই হও না কেন। তোমাকে ঠিক করার দায়িত্ব আমার। তুমি খারাপ হলেও আমার, ভালো হলেও আমার। তোমাকে ঠিক পথে যদি আমি আনার চেষ্টাই না করি, তাহলে আমি কিসের ভালোবাসলাম? আর হারতে চাই না তোমাকে। আমার করে নেব এবার, আর এসব সবকিছু ছেড়ে দেব। নিলয় দুই হাত দিয়ে নীলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নিলয় কিছু সময় নীলাকে জড়িয়ে ধরে রাখার পর বলে, সবকিছু ছেড়ে দিব, কিন্তু এবার আমার হিসাব বুঝে নেওয়ার পালা। শেষবারের মাইন্ড গেম শহরে নিজের অস্তিত্বকে জানান দিতে চাই। আমি ওদের শহরে ওদের স্টাইলে মাইন্ড গেম খেলবো। তুমি আমার পাশে থেকে শুধু। এবার আর কোনো শক্তি নেই আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে, এমনকি তোমার বাবাও পারবে না। তোমাকে নিয়ে চলে যাব বহু দূরে, যেখানে থাকবো কেবল আমি আর তুমি। কথাগুলো শেষ করে দুজনে কিছু সময় খুনসুটিময় ভালোবাসা আদান প্রদান করে। তারপর নিলয় বাইকের কাছে এসে নীলাকে ডাক দেয়। নীলা বাইকের কাছে আসার সময় খেয়াল করে অনেকটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে ওদের দিকে তাকিয়ে। নীলা তাকাতে সেই ছায়ামূর্তি আগন্তুকটা চলে যেতে থাকে। কালো লম্বা হুডওয়ালা পোশাক। নীলা তাড়াতাড়ি নিলয়ের কাছে চলে আসে। নীলাকে পিছনে তাকাতে বলে নীলা, কিন্তু নিলয় তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। নীলা আরো কিছু সময় সেদিকে তাকিয়ে থেকে বাইকে চড়ে নিলয়ের সাথে সেখান থেকে চলে আসে। আসার পথে নীলা একটা কথাই ভেবেছে, রাফি আর নেহাদের ওখানেও এই অপরিচিত ব্যক্তিটা ছিল। এটা ওই ব্যক্তি নাকি আরো অন্য একজন? কিন্তু যে বা যারাই হোক না কেন এভাবে পিছু নিচ্ছে, নিশ্চয়ই কিছু একটা হতে যাচ্ছে। আচ্ছা, নিলয়ের কোনো ক্ষতি করবে না তো? না না, আমি নিলয়কে আমার কাছে রেখে দেব, ওর কিছু হতে দেব না আমি। কথাগুলো ভাবতে ভাবতে নিলয়কে জড়িয়ে ধরে নীলা। মেহরাব সাহেবের অফিস ছেড়ে বাড়ির দিকে আগাতে থাকে। হঠাৎ দূরে দেখে মেহরাব সাহেবের গাড়িটা রাস্তার একপাশে এলোমেলো হয়ে দাঁড়িয়ে আছে। নীলা জোরে স্পিড তুলে গাড়ির পাশে এসে থামে। 5 জন মুখে রুমাল বাঁধা লোকের সামনে মেহরাব সাহেব দাঁড়িয়ে আছে, আর ওই 5 জন লোকের হাতেই পিস্তল। নীলা ওটা দেখে দৌড়ে ওর বাবার পিছনে গিয়ে দাঁড়ায়। বলতে থাকে, কে আপনারা? এখানে কি করছেন? আর আমার বাবার সামনে এভাবে দাঁড়িয়েছেন কেন? মেরা শের আগায়া, কি যেন বলছিলি তোরা? ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে আমি যেন নাক না গলাই। এখন বল তোদের লিডারকে? জয়কে তো আমি কুকুরের মতো মারবো। মেহরাব সাহেব নীলার দিকে তাকিয়ে কথাগুলো বলল। নীলয় মুচকি এসে মেহরাব সাহেবের পিছনে গিয়ে দাঁড়ায়। ঠিক সেই সময় একটি বাইক ওদের দিকে এগিয়ে আসে। বাইক থেকে মোটা গোছের একজন লোক নামে। মুখের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মতো করেই রুমাল আটকানো। মেহরাব সাহেবের সামনে এসে বলে, হ্যালো মিস্টার মেহরাব, ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম আরিয়ান, যার নাম ভাঙিয়ে আপনি কোন এক মেয়েকে আমারই বোন বানিয়ে এই শহরে রেখেছেন। আমি হলাম ওই ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকারের লিডার। আপনার কিছু বলার আছে? না, তুমি যত খুশি অ্যাকাউন্ট হ্যাক করো, কোনো সমস্যা নেই। তুমি তোমার মতো করে থাকো। রাফিয়ান শহরে হ্যাকটাও কিন্তু একটা অংশ মিস্টার মেহরাব। বাই, দেখা হবে কোন এক অচেনা সময়ে অচেনা জায়গায়।
রহস্যময় কথা বলে রহস্যময় হাসি দিয়ে আরিয়ান আর তার গ্যাং চলে যায় সামনে থেকে। মেহরাব সাহেব ঘুরে তাকায় নিলয়ের দিকে। তিনি বলেন, আবি, আরিয়ানকে সরিয়ে দাও, ওর রহস্য আমার ভালো লাগছে না। রহস্যময় মানুষেরাই তো রহস্য নিয়ে কথা বলতে আর শুনতে ভালোবাসে। আপনি রিল্যাক্স করুন আর প্রথম থেকে এই অবধি সবকিছু ভাবুন। আপনার ভাবনার মাঝেই রয়েছে সব রহস্যের সমাধান। রহস্য এমন একটা জিনিস, বুঝতে পারলে চিন্তা, না বুঝতে পারলেও চিন্তা। বাবা, আবিকে দিয়ে তুমি কি করাতে চাও? কিছু না। আচ্ছা, বাসায় চলো। আর আবি, আমি শিওর রাফিয়ান হলো জয় অথবা নিলয়, আর রাহাতের মাইন্ড গেম মাত্র। চ্যাপ্টার শেষ করতেই চাই। চলো তাড়াতাড়ি সবকিছু নিজেদের করে নেই। মেহরাব সাহেব গাড়ি নিয়ে চলে যায়। নীলাকে মেহরাব সাহেবের সাথে পাঠিয়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে নিলয়। রাহাতকে ফোন দেয়। সময় এসেছে তোকে সামনে প্রকাশ হবার, আর সেটা জয়দের সামনেই হতে হবে। মনে আছে তো, আমাদের দুজনকে জয় মেরেছিল। আগে জয়ের সাথে দেখা করব। আচ্ছা। নীলয় ফোন কেটে দেয়। জোরে একটি শ্বাস নেয়, কিন্তু কেন যেন ওর মনে হচ্ছে কিছু একটা ভুল সে করতে যাচ্ছে। সবকিছু এত সহজভাবে হওয়াটা ওর কাছে ঠিক মনে হচ্ছে না। কিছু একটা তো হবে, কিন্তু কি সেটা নিলয় ভেবে পাচ্ছে না। তোমাকে একটা প্রশ্ন করি। নেহা রাফির দিকে তাকায়। দুজনে বসে আছে পাশাপাশি। রাফির করা প্রশ্ন শুনে নেহা রাফির দিকে তাকালো। রাফি ওর হাত ধরে বলল, নিলয় ভাইয়া তোমাকে কিভাবে জানে তুমি ওর বোন? আমি নিজেই জানি না কিভাবে জানেও। মানে সে এসে বলল আর তুমি মেনে নিলে? না, মানিনি, কিন্তু ছোটবেলায় সবকিছু সে দেখিয়েছে। আর মেহরব সাহেবের সবটাই তো আমি জানি। আমি যেখানে থাকি সেখানে একটি ডায়েরি ছিল, যা এখন নেই। ওখানে নিলয় আর আমাকে নিয়ে লেখা ছিল, আরো অনেক কিছু ছিল। নিলয় ভাইয়াকে জয় যেদিন শেষ করতে চেয়েছিল, ওই দিন তাকে কোনো একজন বাঁচায়, আর তারপরই আমার সাথে পরিচয় হয়। ওনাকে যে হসপিটালে রাখা হয়েছিল তার পাশেই মেহরব সাহেব আমার সাথে রোজ দেখা করতে আসতো। নিলয়ের ব্যাপারে বলতো সে নাকি আমাকে মারতে চায়, আমার পরিবারকেও সে মেরেছিল। এসব কিছু শুনতাম আমি, খুব রাগ হতো। নিলয়কে খুঁজে মারার ইচ্ছেটা মনের মাঝে প্রবল হতে থাকে। তখনই বলি আমি রাফিয়ান হয়ে নিলয়কে মারতে চাই। মেহরব আঙ্কেল আমাকে সবকিছু শেখাতে সাহায্য করে। একদিন পুরনো বাড়িতে ফিরছিলাম, রাস্তায় কয়েকজন ছেলেরা ঝামেলা করে। তখন ঠিক ততটা সাহস হয়ে ওঠেনি আমার। সে সময় নিলয় ভাইয়া এসে সবাইকে এমন ভাবে পিটিয়েছিল যা দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। ওনার সাথে সেদিন থেকে আমার পরিচয় হয়। আমি তখনও জানতাম না উনি নিলয় বা আমার ভাইয়া। ওনার থেকে শুনেছিলাম রোজ আমার সাথে যে ব্যক্তিটা দেখা করে সে আসলে কে। আমি ওকে বলেছিলাম আমার বাবা, কারণ মেহরব সাহেব আমাকে মেয়ে হিসেবে অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। এসব কিছু শুনে নিলয় ভাইয়া হাসতো। আস্তে আস্তে আমাদের ফ্রেন্ডশিপও তৈরি হয়। ওনাকে একাই থাকতে দেখতাম, হাতে পায়ে চোট লাগা অবস্থাতে ছিল। ওনাকে জিজ্ঞাসা করি কেন মেহরব সাহেবের কথা বললে তিনি হাসতো। একসময় তিনি সবকিছু ক্লিয়ার করে। প্রথমে আমি অবাক হয়ে গিয়েছিলাম, এমনকি মারতেও গিয়েছিলাম, কিন্তু কোনো একজন ব্যক্তি এসে সবটা ক্লিয়ার করে। কোনো একজন ব্যক্তি মানে কে সে? একদিন তাকে দেখেছিলাম, আর সে এসে এমন কিছু বলেছিল যা গ্রহণযোগ্য ছিল। তারপর তাকে আমি আর দেখিনি। নিলয় ভাইয়ার সবকিছুই তখন আমি জানি। ওনার প্ল্যান অনুযায়ী আমি ভার্সিটি যাই, তোমার সাথে পরিচয় হয়, তোমার কথা ভাইয়া আমাকে বলে। কিন্তু আমিও যে কারো নির্দেশে এখানে এসেছি এটা ভাইয়া কিভাবে বুঝলো? তবে কি আমার উপরে ওনার লোকেরা নজর রেখেছিল? আমাকে বা আমাদের দিয়ে কি করতে চায় জানি না, তবে আমি ভাইয়ার কিচ্ছু হতে দেব না। এটা শেষ অবধি আমি ওনার সাথে থাকবো। আর তুমি যদি না থাকো তাতে আফসোস নেই, তবে কষ্ট পাবো। অপেক্ষায় আছি ভাইয়ার কলের। দুজন বসে বসে আরো কিছু সময় গল্প করে। তারপর আমাদের প্ল্যানটা এবার কাজে লাগাতে হবে। জয়ের কথা শুনে সাকিব বসা থেকে উঠে দাঁড়ায়। জয়ের দিকে তাকিয়ে বলে, দুই পৃথিবী কিসের চাহিদায়
ঘর ছাড়া দুই পৃথিবী কোন যাওয়া পাওয়ায় দিশেহারা দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন যাওয়া পাওয়ায় দিশেহারা